আসসালামু আলাইকুম, আমি ডাক্তার তানভীর আহমেদ, ময়মনসিংহ মেডিকেল কলেজ। সবাইকে ব্রাদার্স সাজেশনের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। সবাই একটু জয়েন হয়ে যাও, আমরা শুরু করে দেবো ইনশাআল্লাহ। আজকে আমার যদিও এটা পেইড ব্যাচের ক্লাস প্লাস আনপেইড দুইটাই। সো আজকে আমরা একটা স্পেশাল ক্লাস নিতে আসছি। স্পেশাল ক্লাসে টোটালি আমরা আইকিউ এবং বাংলা যে টপিক মানে একটু ইম্পর্টেন্ট যেগুলো পরীক্ষা আসবে এই টপিকগুলো নিয়ে আমরা কথা বলবো। হ্যাঁ, তোমরা একটু জয়েন হয়ে যাও, একটু শেয়ার দিয়ে দাও। হ্যাঁ, আজকের যেহেতু পাবলিক ক্লাস আমি যাচ্ছি, একটু শেয়ার দিয়ে দাও। আমার গ্রুপে যারা আছো বা বাইরে যারা আছো, যারাই ফ্রি ক্লাস করতেছো, একটু বেশি মানুষ করলে তখন ভালো লাগে সবারই। হ্যাঁ, একটু শেয়ার দিয়ে দাও, একটু শেয়ার দিয়ে দাও। হ্যাঁ, একটু জয়েন হয়ে যাও, আমরা শুরু করবো। হ্যাঁ, একটু জয়েন হয়ে যাও, আমি একটু শেয়ার দিয়ে নিচ্ছি, তারপর শুরু করবো ইনশাল্লাহ। আচ্ছা, অনেকে জয়েন করে ফেলছে অলরেডি। আচ্ছা, অনেকে জয়েন করে ফেলছে অলরেডি। লেফুর বলছে ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। রকি বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। রিফাত বলছে আসসালামু আলাইকুম। ঈশা বলছে আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ওকে ওকে ভাই। আচ্ছা, চল আমরা শুরু করি। একটু জয়েন, একটু শেয়ার দিয়ে দাও। হ্যাঁ, আর একটু আমার গ্রুপগুলোতে একটু এগুলো দিয়ে দাও। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ গ্রুপে বা হলো আমার টেলিগ্রাম গ্রুপে, আমার পাবলিক গ্রুপে, ঠিক আছে, আমার পেজে যারা যেখানে আছো সবাই একটু শেয়ার দিয়ে দাও। আমরা শুরু করবো ইনশাল্লাহ। আচ্ছা, আর যার যত আইকিউ এর প্রবলেম আছে, আইকিউ এর যত প্রবলেম আছে আজকে একটু বলবো, আমরা ওগুলো সলভ করার চেষ্টা করবো। আইকিউ গুলো আর বাকি রাখবো না, আজকে একদম লাস্ট শেষ ক্লাস হিসেবে গণ্য করো। আজকে আমরা সব শেষ করবো ইনশাল্লাহ, যতটুকু পারি। ঠিক আছে? যে টপিকটা এখন আমরা বলবো, এই টপিকটা থেকে সারা জীবন মানে কি বলে জাহাঙ্গীরনগর ইতিহাসে এই টপিক থেকে প্রশ্ন আসে না এরকম সাল খুব কম। ঠিক আছে, এটা হলো সম্পর্ক নির্ণয়। এটা কি? সম্পর্ক নির্ণয়। ঠিক আছে, প্রত্যেক বছর এইখান থেকে প্রচুর কোশ্চেন আসে, প্রচুর প্রচুর পরিমাণে প্রশ্ন আসে সম্পর্ক নির্ণয়। হ্যাঁ, সম্পর্ক নির্ণয়। ঠিক আছে,
আচ্ছা, এটা দুই ভাগে ভাগ করে আমরা এই আগে এইটুকু এগুলো জানতে হবে। কিছু কিছু আমরা তোমাকে যদি বলা হয় যে সম্পর্ক, এটা তো ভাই আমরা এমনিই পারি, বাট পরীক্ষায় আসলে ওই সম্পর্কগুলো আসে না যেগুলো আমরা পারি, একটু অড টাইপের যে সম্পর্ক এগুলো আসে। সো এই জন্য আমাকে একটু জানতে হবে, ঠিক আছে? তাহলে এই ব্যাপারগুলো একটু জানতে হবে। যেমন বাবার বাবা, একটা তো আমরা জানি যে দাদা ডাকা হয়, কিন্তু আর বাকিগুলো জানি না। বাকিটা কি ডাকা হয় হলো পিতামহ, কি ডাকা হয় পিতামহ, বা বলা হয় ঠাকুরদা, ঠিক আছে? আচ্ছা, তারপরে তোমাকে যদি বলা হয় মায়ের বাবা, মায়ের বাবা, মায়ের বাবাকে বলা হইতেছে হলো নানা আর মাতামহ, নানা আর হলো মাতামহ। তারপর তোমাকে যদি বলা হয় বাবার মা, বাবার মা মানে কি দাদি, ঠিক আছে? বা অনেকে বলে ঠাকুমা, ঠিক আছে? বা আরেকটা কি বলা যায় পিতামহী, পিতামহী, ঠিক আছে? পিতামহী, ঠিক আছে? তাহলে বাবার বাবা ছিল পিতামহ আর এটা হলো পিতামহী। তারপর যদি তোমাকে বলা হয় মায়ের মা, এইগুলো না জানলে তুমি পরীক্ষা এলো যা আনসার করতে পারবো না, হ্যাঁ? আচ্ছা, এটাকে বলা হয় নানি, একে বলা যায় হলো দিদা, বলা হয় মাতা মহি, ঠিক আছে? এরপর যদি তোমাকে যে বলা হয় হলো বাবা বা মায়ের পুত্র, বাবা বা মায়ের পুত্র মানে কি তোমার ভাই, তাহলে তুমি ভাই বলবা, হ্যাঁ? অথবা ভাইকেও কেউ কেউ কি করে দাদা ডাকে, যেমন হলো কলকাতায় ভাইকে সবাই দাদা ডাকে, বাংলাদেশে ওরকম প্রেক্ষাপট না থাকলে তারপর অনেক ফ্যামিলিতেই কিন্তু ভাইকে কি বলে দাদা ডাকে। তাহলে দাদা দুইভাবে আসতে পারে, দাদা হলো বাবার বাবা হিসেবে বলতে পারে, আর দাদা হলো কি মায়ের পুত্র হিসেবে বা তোমার ভাই হিসেবে আসতে পারে। তুমি বলতে পারো ভাই কোনটা বুঝবো, তুমি ওই সিনারিও পড়লেই বুঝতে পারবা যে ওটা কি ওই দাদা বলছে না ভাই বলছে, ঠিক আছে? সো ওটা নেপারা নেওয়ার দরকার নেই। আচ্ছা, এরপরে চলে আসো, তাহলে বাবা বা মায়ের কন্যা, তাহলে তুমি বুঝতেই পারতেছো তোমার বোন, ঠিক আছে? বোনকে আবার কেউ কেউ কি বলে দিদি ডাকে, দিদি, এটা বাংলাদেশের প্রেক্ষাপটে খুবই কমন, ঠিক আছে? আচ্ছা, এরপরে হলো বাবার ভাই, বাবার ভাইকে কি বলা হয় কাকা, ঠিক আছে? বাবার ভাইকে কি বলা হয় কাকা। আর কাকা যদি বড় হয় তাহলে তাকে বলা হয় জ্যাঠা, জ্যাঠা যদি অথবা কি বলা যায় অথবা চাচা বলা যায়, চাচা বড় ছোট দুইটাই বলা যায়, ঠিক আছে? যে বড় চাচা ছোট চাচা এরকম। এরপরে কি বলবো আমরা মায়ের ভাই, আচ্ছা এটা নিচে লিখি, দেখো দেখা যায় কিনা একটু, মায়ের ভাই একটু নিচ পর্যন্ত দেখা যায় কিনা দেখো তো, মায়ের ভাই, মায়ের ভাইকে আমরা কি বলি মামা, মায়ের ভাইকে কি বলি মামা। আচ্ছা, তারপরে তোমাকে যদি বলা হয় হলো বাবার বোন, বাবার বোন, তা বাবার বোন মানে কি ফুফু, বাবার বোন মানে কি ফুফু, ফুফুকে হিন্দুরা কি বলে পিসি বলে। এখন পিসি আর মাসির মধ্যে আমার খুব ঝামেলা বসতো, পরে মনে রাখলাম পিতায় প আছে, মানে বাবা মানে তো পিতা, পিতায় প আছে ওই জন্য পিসি, আর মাতায় ম আছে এই জন্য এটাকে বলা হয় মাসি, ঠিক আছে? তাহলে মাসি আর পিসি, আমরা যারা মুসলমান আছি তাদের একটু উল্টা পাল্টা বাজে, আমি এইভাবে মনে রাখতাম যে পিতায় প আছে এই জন্য পিসি, তাহলে পিসি মানে ফুফু, আর মাতায় মা আছে এই জন্য মাসি, মাসি মানে হলো খালা, মাসি মানে কি খালা, ঠিক আছে? এটা একটু মনে রাখবা। আচ্ছা, এরপর চলে আসো, আগে এগুলো একটু লিখে দিই তারপর আমরা বাকিটা দেখাচ্ছি। তারপর চলে আসে মায়ের বোন, মায়ের বোন, তো মায়ের বোনকে কি বলি আমরা খালা, খালাকে আরেকটা কি বলতে পারি মাসি বলতে পারি। মনে কেমনে রাখবো মনে আছে, মা দিয়া মাসি আর বাবা মানে বাবা বা পিতা দিয়ে পিসি, ঠিক আছে? মানে পিতার বোন পিসি, মায়ের বোন মাসি। আচ্ছা, এরপরে বলতে পারি হলো কাকা বা মামার স্ত্রী, কাকা বা মামার স্ত্রী, এটা হলো কাকি বলতে পারি আর এটা চাচি বলতে পারি, ঠিক আছে? আর মামার স্ত্রী হলে মামিও বলতে পারি, সবই ঠিক, ঠিক আছে? আচ্ছা, এরপর হলো পুত্রের স্ত্রী,
পুত্রের স্ত্রী। হ্যাঁ হইতে পারে না? এখন নিজেকে কল্পনা করবা, অনেকে ভাবতে পারো আমি তো বিয়ে করি নাই, আরে ওটা তুমি ওইখানে যে থাকবে, যে ক্যারেক্টারটা আমি থাকবে, ওটা তুমি নিজেকে কল্পনা করবা, তাহলেই হবে। পুত্রের স্ত্রীকে কি বলা হয়? পুত্রবধূ। কি বলা হয়? পুত্রবধূ। ঠিক আছে, এখন বলবা ভাইয়া বিয়েই করলাম না আবার পুত্রবধূর কথা বলতেছেন। আচ্ছা, কন্যার স্বামী, কন্যার স্বামী তাকে বলা হয় জামাতা। অনেকে জামাই বলে, ঠিক আছে, জামাই বলে না, জামাই বলতে কিন্তু মেয়ের জামাই, জামার বলতে কিন্তু মেয়ের জামাই। হ্যাঁ, অর্থাৎ কন্যার স্বামী মানে তো মেয়ের জামাই, এটাকে জামাতাও বলা হয়। ঠিক আছে, তারপর বোনের স্বামী, বোনের স্বামী, বোনের স্বামীকে কি বলা হয়? ভগ্নিপতি। নাম শুনছো তোমরা? হ্যাঁ, ভগিনীপতি। বোনের স্বামীকে বলা হয় ভগিনীপতি। বোনের স্বামীকে কি বলা হয়? ভগিনীপতি। ভাই বা বোনের পুত্র, ভাই বা বোনের পুত্র, ভাই বা বোনের পুত্র, ভাই বা বোনের পুত্রকে কি বলা হয়? ভাইপো বা ভাগ্নে। ভাইপো তো না, আমার ভাইপো লাগে বা ভাগ্নে। ঠিক আছে, ভাগ্নে। ভাই বা বোনের যদি কন্যা হইতো, কন্যা যদি হইতো তাহলে তাকে বলা হয় ভাইজি অথবা ভাগ্নি। ঠিক আছে, এগুলো তুলো আগে। এটি পর্যন্ত ক্লিয়ার আছে কিনা দেখো। ঠিক আছে, এই পর্যন্ত ক্লিয়ার আছে কিনা দেখো। ওকে, দিদি নাম্বার 1 এর মতো প্রশ্ন। আচ্ছা ঠিক আছে, এটি পর্যন্ত ক্লিয়ার। তাহলে বাবার বাবা, মায়ের বাবা, বাবার মা, মায়ের মা, এগুলো খুবই কাছাকাছি জিনিস, বাট আমরা সবই জানি। আমি আবারও বলতেছি, তোমরা অনেকেই হয়তো বা সবই জানো, বাট পরীক্ষায় যেহেতু আসে এই জন্য আমাকে নতুন করে আবার জানতে হবে, নতুন করে আমাকে কি করতে হবে? জানতে হবে। জানা জিনিসগুলো আবার জানতে হবে, কিছু করার নেই। ঠিক আছে, তাহলে আমি আবারও বলি, বাবার বাবা মানে দাদা, মানে পিতামহ, পিতামহ মানে কিন্তু দাদা, মাতামহ মানে হলো কি? মায়ের বাবা, না মানে নানা। আচ্ছা, মায়ের বাবার মা, বাবার মা মানে কি? দাদি, ঠাকুমা বলা হয়, পিতামহী বলা হয়, নানি, দিদা, মাতামহী। পুত্র হলে ভাই বা দাদা, বোন বা দিদি, কাকা, জ্যাঠা অথবা চাচা। আর মায়ের মা তো মামা। বাবার বোন ফুফু, পিসি, মাসি, কাকি, চাচি। পুত্রবধূ, জামাতা, ভগ্নিপতি। ভগ্নিপতি মানে কি? বোনের স্বামী। তোমার বোনের স্বামীকে কি বলা হবে? ভগ্নিপতি। ঠিক আছে, আচ্ছা, ভাই বা বোনের পুত্র ভাইপো, ভাই বা বোনের কন্যা ভাইজি। ওকে, আচ্ছা, একটু শেয়ার দিয়ে দাও, একটু শেয়ার দিয়ে দাও। হ্যাঁ, রকি আজকে কমেন্ট কই? পোলাপান কই? আমার পোলাপান কই? আমার গ্রুপের পোলাপান কই? পোলাপান মাত্র 19 জন ক্লাস করতেছে, 18 জন ক্লাস করতেছে, কমেন্ট নাই। নাবিলা যদি বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই রাফিজ কই আজকে? রাফিজ কই? তুষি কই? তারপর যে ফারহান কোথায়? আরো অনেকগুলো, সিফতি, ফারহান। হ্যাঁ, পোলাপান কই? বাকিরা কই? ফারহান, আজমাইন আছে, আর অনেকগুলো আছে, একটারও পাচ্ছি না আজকে। একটু সবাইকে বলো জয়েন হইতে, বলো ভাইয়া বলছে সবাইকে জয়েন হইতে, ভাইয়া বলছে সবাইকে জয়েন হইতে। কমেন্ট করতে পারতেছো না কেন? আজকে তো আমি এলো আমার আইডি থেকে নিছি, আমার আইডি থেকে নিছি, কমেন্ট তো করতে পারার কথা। আমার আইডি থেকে নিছি, দেখো। কমেন্ট করতে পারতেছো না, কি জানি, এরকম তো হওয়ার কথা না। আচ্ছা, তারপর চলে সব পুত্রের বা কন্যার পুত্র, পুত্রের অথবা কন্যার পুত্র। এই পুত্রের পুত্র মানে কি? অবশ্যই কি? নাতি। ঠিক আছে, পুত্রের পুত্র মানে কি? নাতি। ঠিক আছে, পুত্র বা কন্যার কন্যা তার মানে নাতনি। ঠিক আছে, আচ্ছা, এদেরকে পৌত্র বলা হয়, পৌত্র, এইভাবে পৌত্র বলা হয়। হ্যাঁ, একই, নাতি নাতনিকে পৌত্র বলা যেতে পারে। তারপর হলো পুত্র বা কন্যার শাশুড়ি, পুত্র বা কন্যার শ্বশুর, শ্বশুর যদি হয় তাকে বলা হয় ব্যয়, ব্যয়রা সবাই চিনে। আর পুত্র বা কন্যা যদি শাশুড়ি হয়, শাশুড়ি যদি হয়, শাশুড়ি হলে তাকে বলা হয় বেআইন, বলে না বেআইন আর বেআই। ঠিক আছে, আচ্ছা, ভাই বা বোনের শ্বশুর,
ভাই বা বোনের শ্বশুর, ভাই বা বোনের শ্বশুরকে বলা হয় হলো তালই। কি বলা হয়? তালই বলা হয়, তাল ওই। ঠিক আছে। আর ভাই বা বোনের শাশুড়ি যদি হয়, শাশুড়ি হইলে তাকে বলা হয় হলো মা ওই। কি বলা হয়? মা ওই। ঠিক আছে। আর খরতুতু অথবা যদি বলা হয় জ্যাঠতুতু, খরতুতু, জ্যাঠতুতু, পিস্তুতু। ঠিক আছে। এরপর হলো মাস্তুতু। এগুলো সবগুলোর মানে হলো ভাই অথবা বোন, ভাই অথবা কি বোন। এ পর্যন্ত ক্লিয়ার কিনা দেখো, ভাই অথবা কি বোন। ঠিক আছে। এই পর্যন্ত ঠিক আছে কিনা দেখো। এ পর্যন্ত ঠিক আছে, বুঝছোই তো এই পর্যন্ত? এই পর্যন্ত ঠিক থাকলে তাহলে আমরা পরবর্তীতে পড়াশোনায় চলে যাব। এখন আসো প্রশ্নে চলে আসো। এগুলো তো গেল সম্পর্কের নাম, সম্পর্কের কি করলাম, নাম পড়াইলাম। এখন প্রশ্নে চলে আসো। আচ্ছা, তোমাকে একটা প্রশ্ন যদি বলা হয় ক ক্ষয়ের পুত্র, ক ক্ষয়ের পুত্র, খ আর গ পরস্পর ভাই, খ এবং ঘ পরস্পর ভাই। ঠিক আছে। খ আর ঘ পরস্পর ভাই। গ হচ্ছে গয়ের মা, গ হচ্ছে গয়ের মা। ঠিক আছে। ঘ হচ্ছে গয়ের মা। চ ঘয়ের কন্যা, চ ঘয়ের কন্যা। ঠিক আছে। চ ঘয়ের কন্যা। চ কয়ের কি হয়? চ কয়ের কি হয়? এরকম একটা প্রশ্ন আসছে ধরো। ঠিক আছে। তুমি প্রথম চিন্তা করবা কি চাইছে, চ চাইছে, চ কয়ের কি হয়, পরবর্তী আমরা দেখবো। আচ্ছা, প্রথম থেকে চিন্তা করি, একদম একটা স্টেপ ধরবো। প্রথম এই স্টেপ এটা, ক ক্ষয়ের পুত্র। ক কার পুত্র? ক্ষয়ের পুত্র। যে বড় থাকবে সে তাকে উপরে লিখবা, অর্থাৎ খ এর পুত্র হলো ক, ক্ষয়ের কি পুত্র, এইভাবে লিখবা। আচ্ছা, খ এবং ঘ পরস্পর ভাই, এরকম ভাই বোন এরকম পাশাপাশি কিছু হলে পাশাপাশি লিখবা। তাই ক্ষয়ের কি লিখবা? ভাই। ক্ষয়ের কি? ভাই। ভাইকে ঘ। ঠিক আছে। আচ্ছা, এরপর বলছে গ হচ্ছে গয়ের মা, গ হচ্ছে গয়ের মা। ঠিক আছে। অর্থাৎ এই গয়ের মা যেহেতু হলো ঘ হলো বড়, গ হচ্ছে ঘয়ের মা, এই যে ঘ আছে এর মা, তাহলে মা যেহেতু উপরে এই জন্য উপরে হবে। বুঝছো? এটা বুঝতেছো কিনা? ভাই হয়েছে পাশাপাশি লিখছি, পুত্র হয়েছে নিচে লিখছি, আর হলো মা হয়েছে এই জন্য উপরে লিখছি। পড়াশো চ হলো ঘয়ের কন্যা, এই যে ঘয়ের কি আছে? ঘয়ের কন্যা, এই যে কন্যা, কন্যাকে চ। ঠিক আছে। এখন বলছে চয়ের সাথে কয়ের কি হয়? চ কয়ের কি হয়? এই যে চ, এই চটা কয়ের কি হয়? ঠিক আছে। চটা কয়ের কি হয়? তুমি খুব ভালো মতো খেয়াল করো, ভালো মতো খেয়াল করো। এই ঘ আর এই খ পরস্পর ভাই। ঠিক আছে। এরা দুইজন ভাই, এদের মা হইল গ। ভালো মতো খেয়াল করো, এদের মা হইল কি? ঘ। অর্থাৎ গয়ের মাও গ, এই খয়ের মাও কিন্তু গ। ঠিক আছে। অর্থাৎ এর মা আবার এনে চ এর মা কিন্তু কি? ঘ। ঠিক আছে। দুইজনেরই মা না? দুইজনের মা তো। এখন বলছে হলো এই চটা কয়ের সাথে কি হবে? এখন ও যে ভাই, ওর ভাইয়ের কি এই চটা কি বোন না? বোন কি? এখন তুমি দেখো, তুমি ক্ষয়ের পোলা, তোমার হলো কি? তোমার বাপের বোন, বাপের বোন কি হবে? অবশ্যই কি হবে? ফুফু হবে। অবশ্যই কি হবে? ফুফু হবে। ঠিক আছে। কি হবে? আশা বলছে ফুফু। গুড। আজমাইন, তোমাকে খুঁজতেছি, তুমি কোথায় আছিলা? ঠিক আছে, কোথায় আছিলে তুমি? রকি আসছে। গুড। বাকিরা কোথায়? বাকি আমার স্টুডেন্ট সবগুলা কই? আমি তো আমার গ্রুপে ঢুকতে পারতেছি না। সবগুলার ছাপড়ানো উচিত। পরীক্ষার আছে 2 দিন। আইকিউ ক্লাস আজকে না করলে তুমি কবে আইকিউ করবা? আইকিউ ক্লাসটা আমি ভাবছি আজকে সবাই থাকবা। আইকিউ ক্লাস ছিল, আইকিউ ক্লাসে কেন নাই সবাই? গ্রুপে একটা করো তো, টেলিগ্রাম গ্রুপে যাও আর হোয়াটসঅ্যাপ গ্রুপে যাও।
আমি কেবল ঢুকতে পারতেছি না। সবগুলোর বলো, সবগুলোর ভাই অনেক ইয়ার দরকার বলে ইয়ার সবগুলোর বলো। ফুফু, ঠিক আছে। এখন দেখো প্রশ্ন কিভাবে আছে, সবচেয়ে প্রশ্ন ছিল প্রশ্ন। দেখো বলছে তোমার বাবার একমাত্র ভাইয়ের, তোমার বাবার, এগুলো বুঝলেই হয়, কমন পড়বে এরকম না। একমাত্র ভাইয়ের, তোমার বাবার একমাত্র ভাইয়ের ভাবি তোমার কি হয়? একমাত্র ভাইয়ের ভাবি তোমার কে হন? তুমি খেয়াল করো, এনে তোমার কথা বলছে, তাহলে তুমি নিজেকে কল্পনা করবা, তুমি তোমার বাবা, বাবার একমাত্র ভাই, ঠিক আছে, একমাত্র ভাই, কিন্তু ভাই মানে তোমার কি হয়? চাচা, ঠিক আছে। চাচার একমাত্র ভাবি। এখন দেখো চাচার একমাত্র ভাবি বলছে, কিন্তু চাচার ভাবি বলছে। এখন চাচার বউ কি নিজে হলো চাচি? চাচি তো আর ভাবি হবে না। তাহলে তোমার চাচার ভাইকে তোমার আব্বা, তোমার আব্বার বউ, তোমার আব্বার যে বউ, এটাই কি হবে? তোমার চাচার কি হবে? ভাবি হবে না? ভাইয়ের বউ কি হয়? ভাবি হয়, ঠিক আছে। আর ভাবি, তাহলে তার মানে কি এই ভাবি যে কি তোমার কি হয়? আম্মা হয় না? তোমার আম্মা বা মা আর কি, হ্যাঁ, ঠিক আছে। খুব সহজভাবে বললে, এগুলো এত প্যাচ দরকার নাই। তোমার বাবার একমাত্র ভাই মানে তোমার চাচা, ঠিক আছে। এই চাচার ভাবি মানে কি? তোমার বাবা, এই বাবার হলো কি? মা আর কি, ঠিক আছে। তোমার বাবা মাই কি? চাচার এলো কি? ভাবি হলো না? তাহলে তোমার কি হয়? মা হয়, ঠিক আছে। তোমার কি হয়? মা হয়, বুঝতো? গুড। রিফাত, এই রিফাত কইছিলা? নাবিলা চৌধুরী বলছে মা। গুড, নাবিলা চৌধুরী, গুড, ভেরি গুড, ঠিক আছে। আচ্ছা, তারপর তোমাকে আরেকটা যদি বলি, এরকম বলছে আমার চাচার একমাত্র বড় ভাইয়ের, আমার চাচার একমাত্র বড় ভাইয়ের, আমার চাচার একমাত্র বড় ভাইয়ের মেয়ের ছোট ভাই, মেয়ের ছোট ভাই সম্পর্কে আপনার কি হয়? সম্পর্কে আপনার কি হয়? আচ্ছা, খুব ভালোভাবে খেয়াল করো। তোমার তোমার চাচা মানে কি? তোমার চাচারা দুই ভাই, তোমার বাপ আর তোমার চাচা একমাত্র বড় ভাই বলছে, তার মানে তোমার বাবাই, বাবার মেয়ে, বাবার কি মেয়ে। আচ্ছা, মেয়ের ছোট ভাই, মেয়ের ভাই, ভাই পাশে বসবে না? ছোট ভাই, মেয়ের ভাই, তোমার সম্পর্কে কি হবে? তুমি ধরো, তুমি এটা, তুমি হলো তোমার বাবার একটা ছেলে বা মেয়ে, এরপর তোমার হলো মেয়ে, ওর মেয়ের আবার ভাই, তো তোমারও কি হবে? ভাই হবে না? মেয়ের ভাই মানে কি? মেয়ে তোমার বোন, বোনের ভাই মানে কি? তোমারও তো ভাই হবে। অর্থাৎ আনসার কি হবে? ভাই হবে। আনসার কি হবে? ভাই হবে, ঠিক আছে। আনসার কি হবে? ভাই হবে। এই পর্যন্ত বুঝছো কিনা? তারপর আরো যদি একটা দেখাই, বলছে আমার বাবার বোনের ছেলের মেয়ে, আমার বাবার বোনের ছেলের মেয়ে, আমার বাবার ছেলের মেয়ে। আচ্ছা,
ছেলের মেয়ে আমার কি হবে, ঠিক আছে। আচ্ছা, খুব ভালো মতো এই একটু কথাগুলো একটু প্যাচের থাকে, আর কিচ্ছু না। প্রশ্ন কিন্তু খুব সহজ হয়, প্রশ্ন খুব সহজ হয়, প্রশ্ন খুব সহজ হয়, ঠিক আছে। কিন্তু ঝামেলা হলো কি, কথাগুলো একটু ঝামেলা, কথাগুলো ঝামেলা। আচ্ছা, আমার বাবা মানে তোমার আব্বা, আব্বার বোন মানে কি ফুফু, ফুফুর ছেলে, ফুফুর ছেলে মানে ফুফাতো ভাই, ফুফাতো ভাই, ফুফাতো ভাইয়ের মেয়ে, এই যে মেয়ে, ফুফাতো ভাইয়ের মেয়ে মানে কি তোমার কি হবে, ভাতিজি, তোমার কি হবে, ভাতিজি, ঠিক আছে। সবসময় নিজের সাথে সম্পর্ক, হ্যাঁ। তোমার কথা বলছে, তোমার, আমি মানে আমার বাবা, বাবার হলো বোন, বোন মানে কি ফুফু, ফুফুর হলো ছেলে মানে ফুফাতো ভাই, আমার ফুফাতো ভাই, ফুফাতো ভাইয়ের মেয়ে আমার কি হবে, ভাতিজি হবে, আমার কি হবে, ভাতিজি হবে, ঠিক আছে, আমার ভাতিজি হবে। আচ্ছা, তারপর আরেকটা প্রশ্ন, সম্পর্ক বিশ্বাস করবা তুমি যে সম্পর্ক আসছে মানে তুমি 1 নম্বর পাবা ইনশাল্লাহ, এটা যদি তোমার থাকে, ঠিক আছে। আচ্ছা, বলছে কই গেল, ক খ, ক খ গয়ের সন্তান, ক খ গয়ের সন্তান, ক খ গয়ের সন্তান, ঘ খয়ের পিতা, ঘয়ের কি পিতা। ওটা আসলে ভাগ্নি অপশনে আছে, অপশনে ভাগ্নি আছে কারণে ভাগ্নি হবে, অ্যাকচুয়ালি আসলে ভাগ্নি অথবা ভাতিজি, আমি খেয়াল করিনি, ভাগ্নি অথবা ভাতিজি যে কোনো একটা, হ্যাঁ। কিন্তু যেহেতু অ্যাকচুয়ালি ভাতিজি, কারণ এটা কিন্তু ফুফু, ফুফুর মেয়েরা কিন্তু কি হয় না, ভাগ্নি হয় না, মায়ের দিকের গুলো ভাগ্নি হয়, হ্যাঁ। মামা, তুমি যদি মামা হইতে তাহলে ভাগ্নি হইতো, তুমি তো হলো মামা না, ঠিক আছে। তুমি যেহেতু মামা না, এই জন্য তোমার ভাতিজি হবে, তুমি চাচা, তোমার ভাতিজি হবে। আর হলো যদি মামা হইতে তাহলে ভাগ্নি হইতো, কিন্তু ভাগ্নি না থাকলে ভাতিজি দাগাতে হবে, মানে ভাতিজি থাকে অরিজিনাল দাগাতে হবে, না থাকলে ভাগ্নি দাগাতে হবে। আচ্ছা, ঘ ক এর পিতা, আমি যেগুলো আসছে তোমাদের ওগুলো প্রশ্নগুলো অ্যানালিসিস করে দিচ্ছি। ঘ ক এর পিতা, কিন্তু খ গ, খ গ এর ছেলে নয়, কিন্তু খ ঘ এর ছেলে নয়, ঠিক আছে। কি বলছে, খ গ এর ছেলে নয়, খ আর গ পরস্পর কি, খ গ এর কি হবে, খ গ এর কি, আবার সেম কথা। আচ্ছা, বলছি ক আর খ পরস্পর গ এর সন্তান, অর্থাৎ এই ঘ কে উপরে লিখবো, ঘ এর সন্তান দুইজন, একটা ক আর একটা হলো খ। আচ্ছা, ঘ ক এর পিতা, এই যে ঘ, ঘ কি ক এর পিতা, ঠিক আছে। গ এর কি বলছে, পিতা, কিন্তু খ গ এর ছেলে নয়, এই যে খ, এই ঘ এর ছেলে না। আচ্ছা, তোমার যদি সন্তান, যেহেতু সন্তান কয় ধরনের হয়, সন্তান 2 ধরনের হয়, একটা ছেলে হয় অথবা মেয়ে হয়। এখন এটা দেখে অনেকে ঘাবড়ায় যায়, বললো একটু আগে বলছে ক খ এর সন্তান, আবার এখন বলতেছে খ গ এর ছেলে না, তার মানে কি এটা ভুল না, ভুল না, কে ছেলে না হলে কি এটা সত্যি না, অবশ্যই সত্যি, সে মেয়ে, অর্থাৎ খ কি আসলে ঘ এর মেয়ে। তাহলে অ্যাকচুয়ালি কি, মানে ঘ এর একটা ছেলে একটা মেয়ে, ক হলো ছেলে আর খ হলো কি মেয়ে, ঠিক আছে। এখন বলছে খ ঘ এর কি হবে, এই খ গ এর কি হবে, মেয়ে হবে, ছেলে না, ছেলে না হলে কি হবে, মেয়ে। এটা পড়ার কি মানে প্রশ্নের কিছু হলো, প্রশ্নের কি ছিল বলো। সুভা বলছে, এই যে সুভা আসছে গুড, ঠিক আছে। নাবিলা চৌধুরী বলছে মেয়ে, ঠিক আছে, হ্যাঁ 2 ধরনের গুড। নাসিম আহমেদ বলছে গুড মেয়ে, ঠিক আছে। বাকিরা কোথায়, আমি আজকে পোলাপানটা দেখে হতাশ, মাত্র 20টা ছেলে পেয়ে ক্লাস করতেছে, বাকিরা কোথায়। এই সম্পর্ক নির্ণয়, জাহাঙ্গীরনগর প্রশ্ন মানে বিশ্ববিদ্যালয়ে তুমি ভর্তি হতে যাচ্ছ, এই সম্পর্ক নির্ণয় তোমার আসবে না বা পাবা না, তুমি তাহলে পরীক্ষা দেওয়ার দরকার নেই। 1 নাম্বার, এটা সবাই পায়, কিন্তু প্র্যাকটিস না করে গেলে তুমি পাবা না, এটা কিন্তু সত্যি। তুমি যত ভালো স্টুডেন্ট হও, প্র্যাকটিস না করে গেলে হুট করে তোমাকে এই যে এরকম যখন দিবে যে ছেলে নয়, তোমার পরীক্ষার হলে মনে হবে ছেলে না, আল্লাহ এটা কি কইলো, এটা মানে তো সব ভুল। একটু আগে বলছে সন্তান, এখন আবার ছেলে না, ছেলে না হলে যে মেয়ে হয় তোমার মাথায় আসতে হবে। তুমি যদি প্র্যাকটিস করো, আমার বিশ্বাস তোমার মাথায় আসবে যে ছেলে না হলে কি হবে, মেয়ে হবে, ছেলে না হলে কি হবে, এই খ যে গয়ের ছেলে না তার মানে মেয়ে, তার মানে খ গয়ের কি হবে, মেয়ে হবে। বুঝতে পারছি, বুঝছো কি না। আচ্ছা, এটা এক ধরনের সম্পর্ক নির্ণয় আছে।
আরেকটা সম্পর্ক নির্ণয় আসে, ওটা সম্পর্কের মূল্যায়ন বলে, সম্পর্কের মূল্যায়ন। এগুলো বুঝে যাও তাহলে অনেক ভালো পারবা ইনশাল্লাহ। আচ্ছা, বলছে এ বি এর চেয়ে লম্বা, এ বি এর চেয়ে লম্বা, এ বি এর চেয়ে লম্বা, সি ডি এর চেয়ে লম্বা, সি হলো ডি এর চেয়ে লম্বা, বি সি এর চেয়ে বড়, বি সি এর চেয়ে বড়, বি হলো বি সি এর চেয়ে বড়, বেটে না হয় তবে কে সব থেকে বেশি লম্বা। এখন তোমাকে বলছি কে সবচেয়ে বেশি লম্বা। দেখো এগুলা নির্ণয়ের ক্ষেত্রে আমি যে রুলটা দিব এই রুলটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আমি বলছি সবসময় মনে রাখবা, পিতামাতার ক্ষেত্রে সবসময় পিতামাতার উপরে, দাদা দাদি আরো উপরে, সন্তানের ক্ষেত্রে সন্তানরা সবসময় নিচে, ভাই বোন হলে পাশাপাশি। এটা তুমি ফলো করে এই সম্পর্ক নির্ণয় করবা, সব ধরনের সম্পর্ক নির্ণয় তোমার খুব সহজ হবে, সব ধরনের সম্পর্ক নির্ণয় তোমার খুব সহজ হবে। আশা বলছে পোলাপান আরিফের এক্সাম নিয়ে সিরিয়াস হয়ে গেছে। আচ্ছা, আরিফের এক্সাম তো 25 তারিখ, আরিফের এক্সাম তো এমনি দিবাই অবশ্যই। আমি যেন আজকেই ক্লাস শেষ করতেছি, আরিফ যাতে তোমাদের কোনো প্রবলেম না হয়। আমি আমার কোর্স পড়াটা শেষ করছি। হ্যাঁ, আজকে আমার কোর্সের লাস্ট ক্লাস। আলহামদুলিল্লাহ আমরা দুই ভাই, আমাদের সর্বোচ্চ চেষ্টা ছিল। ঠিক আছে, আমি বললাম তো আমার যে পরিমাণ ঝড় ঝাপটা গেছে, আমার পরীক্ষা, তোমার ভাইয়ের পরীক্ষা, তারপরেও কোনো ধরনের কোনো কিছু ল্যাকিংস আমরা রাখিনি আল্লাহর রহমতে। তুমি আমাদের ওই পোস্টে যাবা, প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক দেওয়া আছে, প্রত্যেকটা নোটের লিঙ্ক দেওয়া আছে, প্রত্যেকটা এক্সামের লিঙ্ক দেওয়া আছে। এত সুন্দর গোছানো কোর্স তোমরা কোথাও করছো কিনা আমি জানি না। ঠিক আছে, অনেকে আমাদের কাছে কমপ্লেন করো, ভাইয়া এত টাকা দিয়ে 3,500 টাকা দিয়ে ভর্তি হয়েছি, 4,000 টাকা দিয়ে 6,000 টাকা দিয়ে ভর্তি হয়েছি, কোর্স ক্লাস নেয় না, পরে ক্লাস হয় না। ঠিক আছে, আমরা কিন্তু এরকম করিনি। তো এক্ষেত্রে দেখো লম্বা যে সে তাকে উপরে রাখবা, বলছে এ বি এর চেয়ে লম্বা, ভালো মতো বুঝো। তাহলে কি এ এই যে বি এর চেয়ে লম্বা। আচ্ছা, একটু মাঝখানটা লিখি, সরি। ফারহান আজমানি বলছে অনেক মিস করবো। হ্যাঁ, তোমাদের সবাইকে মিস করবো। আমাদের প্রথম ওবিসিটি 1 এটা। ঠিক আছে, আমার ওবিসিটি 1, ওবিসিটি 10কে আমি সবসময় মিস করবো। আমার স্বপ্ন, আমার ভালোবাসা, আমার সবকিছু ওবিসিটি 10 দিয়া। পরবর্তীতে কোর্স করলে আমরা ইনশাল্লাহ এটাকেই আমরা ওবিসিটি 20, ইনশাল্লাহ এটাই ওবিসিটি থাকবে। তোমাদের যে নাম দেওয়া এই নামটাই থাকবে ইনশাল্লাহ। সামনে যদি আমরা কোর্স খুলি, আমাদের এর পরবর্তী বছরে যেটা আসবে ওটা ওবিসিটি 2 আসবে ইনশাল্লাহ। ঠিক আছে, আচ্ছা দেখো এ বি এর চেয়ে লম্বা, তাহলে এ কিন্তু লম্বা, বি এর চেয়ে, তাহলে যে লম্বা তাকে উপরে রাখবো। সি ডি এর চেয়ে লম্বা, সি ডি এর চেয়ে লম্বা। আচ্ছা, সি ডি এর চেয়ে লম্বা, বি সি এর চেয়ে লম্বা, বি কি বলছে, এই বি সি এর চেয়ে লম্বা। ঠিক আছে, আচ্ছা এখন বলছে তাহলে কে সবচেয়ে বড়। তো দেখো এ সবচেয়ে, এ উপরে, তারপরে বি, তারপরে সি, সি এর নিচে গিয়েছে ডি, তার মানে সবচেয়ে লম্বা কে এ। ঠিক আছে, আর সবচেয়ে বেটে যদি আসতো তার মানে হলো আনসার হলো ডি। ঠিক আছে, সবচেয়ে বেটে আসলে আনসার হতো ডি, আর সবচেয়ে যদি লম্বা আসে, ঠিক আছে, তখন আনসার হবে এ। কেমনে হয়েছে বুঝছো? আমি আবারও দেখাই তোমাদের যদি বুঝতে প্রবলেম হয়। বলছে এ বি এর চেয়ে লম্বা, তার মানে এ লম্বা, এ কে উপরে রাখবো, বি কে নিচে রাখবো। সি ডি এর চেয়ে লম্বা, এই যে সি ডি এর চেয়ে লম্বা। ঠিক আছে, আচ্ছা আবার বলছে এটা লিখলাম, এটা লেখার আগে আমি আগে দরকার বলে এখানে একটা প্র্যাকটিস লেখা লিখি যে সি ডি এর চেয়ে লম্বা। পর আবার বলছে যে বি সি এর চেয়ে লম্বা, তাহলে বি সি এর চেয়ে লম্বা। আবার হলো ডি এর চেয়ে সি লম্বা, তাহলে এনে ডি নিচে লিখতে পারি। অর্থাৎ এই চারটাকে যদি সুন্দর করে সাজাই তাহলে এই সবচেয়ে উপরে থাকে। পরীক্ষা উল্টাভাবে আসতে পারে, সবচেয়ে বেটে কে, আনসার হলো কি ডি। সবচেয়ে বেটে যদি আসে আনসার কি হবে, ডি হবে। ঠিক আছে, নাসিম আহমেদ বলছে গুড। ঋতু ভাইয়া এক্সামের ক্লাস আবার কবে নেবেন? এক্সামের ক্লাস মানে বুঝি নেই। আচ্ছা, আজকে আমাদের হলো শেষ ক্লাস করি, এরপরে পরবর্তীতে প্রবলেম থাকলে তো অবশ্যই ওগুলো আমরা সলভ করবো ইনশাল্লাহ। ঠিক আছে, প্রবলেম থাকলে অবশ্যই সলভ করবো ইনশাল্লাহ। তাহলে এই লম্বা খাটো পারবা না, লম্বা খাটো যেইভাবে আসো তুমি খালি লম্বা খাটো বসাই দেবা। আচ্ছা আরেকটা দেখাই তাহলে বুঝতে পারবা। সেটা হলো ইমরান ঋতুর চেয়ে লম্বা, ইমরান ঋতুর চেয়ে লম্বা, ইমরান ঋতুর চেয়ে লম্বা, ঋতু হৃদয়ের চেয়ে বেটে, ঋতু হৃদয়ের চেয়ে বেটে,
মিতু ইমরান থেকে বেটে। মিতু ইমরান থেকে বেটে, কিন্তু হৃদয়ের থেকে লম্বা। ঠিক আছে, তোমাকে বলা হলো কে সবচেয়ে বেশি লম্বা। আচ্ছা, আবার সেম একটা একটা করে দিব আমরা। ইমরান ঋতুর চেয়ে লম্বা, তার মানে ইমরান উপরে থাকবে, ঋতু নিচে থাকবে। আচ্ছা, এইটুক শেষ। আচ্ছা, ঋতু হৃদয়ের চেয়ে বেটে। এই ঋতু কার চেয়ে বেটে? হৃদয়ের চেয়ে বেটে। ঠিক আছে, ঋতু কার চেয়ে বেটে? হৃদয়ের চেয়ে বেটে, তার মানে ঋতুর উপরে হৃদয় বসবে। ঠিক আছে। আচ্ছা, মিতু ইমরান থেকে বেটে। মিতু কার চেয়ে বড়? ইমরান থেকে ছোট, তার মানে ইমরানের নিচে কি বসবে? তাহলে ইমরানকে একটু বড় করে লিখি আমরা, তার মানে এখানে ইমরান। ঠিক আছে, ইমরানের চেয়ে কে? মিতু। মিতু ইমরানের চেয়ে ছোট। ঠিক আছে, আবার এদিকে বলছিলাম কি ঋতু হৃদয়ের চেয়ে ছোট। ঠিক আছে, ঋতু কি আছিল? হৃদয়ের চেয়ে বেটে ছিল। ঠিক আছে, হৃদয়ের চেয়ে বেটে, কিন্তু তার মানে হৃদয়, আর এর নিচে হবে হলো ঋতু। ঠিক আছে, দেখো হ্যাঁ ঠিক আছে সব। ইমরান ঋতুর চেয়ে লম্বা, এই ঋতুর চেয়ে ইমরান লম্বা ছিল। হ্যাঁ ঠিক আছে, এখন আবার পরে দ্বিতীয় আমরা এসে বললাম যে ঋতু হৃদয়ের চেয়ে বেটে, এই ঋতু হৃদয়ের চেয়ে খাটা, তাহলে হৃদয় বড়, এই জন্য হৃদয়কে উপরে রাখছি। আচ্ছা, মিতু ইমরান থেকে বেটে, অর্থাৎ মিতুকে ইমরানের নিচে রাখছি, কিন্তু হৃদয়ের থেকে লম্বা। এই যে কিন্তু হৃদয় থেকে লম্বা, এর কে বেশি লম্বা? তুমি নিজেই বলো কে বেশি লম্বা, আনসার বলো কে বেশি লম্বা। আজমাইন বলছে ভাইয়া এই কোর্সে থাকতে পেরে, বলছে ভাইয়া এই কোর্সে থাকতে পেরে অনেক ভালো লাগছে, উপকার হয়েছে আলহামদুলিল্লাহ, আপনাদের সার্ভিস অনেক ভালো হয়েছিল, অনেক অনেক মিস করবো আপনাদের ভাইয়া, আমরা তোমাদের সবাইকে মিস করব। ঠিক আছে, আজকে ক্লাস আর একটু বেশি থাকলে ভালো লাগতো। যাই হোক, তোমার মাহমুদ ভাই চলে গেছে পরীক্ষা। ঠিক আছে, তোমার মাহমুদ ভাই থাকলে হয়তো আসতো, আজকে লাইভে আসতো। এই ঋতু দেখছো, সামিয়া ইসলাম ঋতু, তোমাকে নিয়েই বলতেছি, দেখছো। বাকিরা সবাই একটু সিরিয়াস থাকো, আমার বিশ্বাস তোমরা ভালো করবা। সামনে রাবি পরীক্ষা আছে, ওটাও দাও ভালো মতো। ঠিক আছে, জাবিতে যাতে একটা ভালো সিট পাও, এটা আমার প্রত্যাশা। তাহলে আনসার কি হবে? আনসার হলো, আমি আবারও বলতেছি, লম্বা বলছে আনসার হলো ইমরান, খাটো বললে আনসার হইতো ঋতু। ঠিক আছে, খাটো বললে আনসার হইতো কি ঋতু। বুঝতে পারছি? এই রকি বলছে তানভীর ভাই মিস ইউ, তোদের অনেক মিস করবো, অনেক বকাঝকা করছি সবগুলারে। ঠিক আছে, সবগুলার অনেক মিস করবো ইনশাল্লাহ। সামনে রেজাল্ট হোক, রেজাল্ট হলে চান্স পাওয়া, সবগুলোর সাথে দেখা হবে ইনশাল্লাহ। আচ্ছা, এরপর আছে হলো চিত্রগত কিছু সমস্যা, ওটা পরীক্ষায় মাঝে মাঝে আসে, চিত্রগত সমস্যা। ঠিক আছে, তোমাকে যদি বলা হয় এখানে কয়টা ত্রিভুজ আছে, এখানে কয়টা ত্রিভুজ আছে, কে বলতে পারবি? এখানে কয়টি ত্রিভুজ আছে? দেখি কমেন্ট করো তো, কয়টা ত্রিভুজ আছে। হ্যাঁ হ্যাঁ, মডেল টেস্ট নিব, মডেল টেস্ট নিব রে, মডেল টেস্ট নিবে না নিলে হবে? মডেল টেস্ট নিব, টেনশনের কিছু নেই, মডেল টেস্ট নিব ইনশাল্লাহ। হ্যাঁ, সুবা হালিলা বলছে 3টা, গুড। জেইউডি ইউনিটের এক্সাম দিন দেখা করেন ভাইয়া। হ্যাঁ ইনশাল্লাহ, ইচ্ছা আছে, জাবিতে দেওয়ার ইচ্ছা আছে, দেখি ইনশাল্লাহ। ঠিক আছে, প্রজাপতি বলছে 2টা, গুলশানারা অনন্য বলছে 3টা, রিফাত বলছে 3টা। আর কার কি মনে হয় দেখি। আচ্ছা, এগুলোর ক্ষেত্রে সবাই ভাবে যে ভাইয়া এই যে একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ, 2টা ত্রিভুজ। ঠিক আছে, আচ্ছা এই 2টি ত্রিভুজ আমি মাইনে নিলাম, কে এই ত্রিভুজটা কি ত্রিভুজ না? অবশ্যই, তার মানে মোট ত্রিভুজ কয়টা? 3টা। মোট ত্রিভুজ কয়টা? 3টা। ঠিক আছে, ওই তোমরা যারা এগুলো না প্র্যাকটিস করে যাবা, সে 2টাই দেখে আসবা। ঠিক আছে, যারা না প্র্যাকটিস করে বাসায় প্রাইভেট পড়ালে এমন করে প্রায় যা আমরা 25-30 হাজার টাকা দিয়ে পড়ি। হ্যাঁ, এটা অনেক, এটা আমি নিজেও অনেক সময়, আমি নিজেই বাসায় পড়ালে 20 নিচে পড়াই না। ঠিক আছে, আমি তো বললাম আমরা যে কোর্স তোমাদের 1699 টাকা, এটা তো সবারই ছাড় ছিল, এত টাকা কারোই লাগে নাই, মোটামুটি 2-1 ছাড়া হয়তো। ঠিক আছে, এই টাকায় এখানে দেখা যাচ্ছে 1499 টাকা, অথবা কেউ কেউ 1199 টাকায় ভর্তি হয়েছ, বা 1999 টাকায় ভর্তি হয়েছ। ঠিক আছে, আমাদের কথা হলো এই টাকায় আমরা যে পরিমাণ পরিশ্রম করছি, আমার বিশ্বাস আমাদের সে পরিশ্রম সার্থক। ঠিক আছে, বাকি যত জায়গায় আমি জাহাঙ্গীরনগরের কোর্স শুনছি সবগুলাই 3650, ঠিক আছে, 6000, 4000, মানে যে যেরকম নিয়েছে আর কি। আলটিমেটলি হলো আমাদের চেয়ে খুব বেশি ভালো ক্লাস নিয়েছে, ব্যাপারটা এমন না। আচ্ছা যাই হোক,
কারো দুর্নাম করতেছি ব্যাপারটা এমন না। আমি আমার কোর্সের ফি যত সম্ভব মানে রিজনেবল রাখার চেষ্টা করছি, পাশাপাশি আমি আমার সার্ভিস সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করছি। হয়তোবা কিছু ভুল ছিল, ঠিক আছে, প্রথম কোর্স ছিল এবার, হয়তোবা কিছু ভুল ছিল, বাট আমাদের চেষ্টার কোনো কমতি ছিল না। আচ্ছা, কয়টা ত্রিভুজ আছে এগুলো এগুলো নির্ণয় করার ক্ষেত্রে মনে রাখ ভাই, এক এটা কেন 2 নম্বর না, তাহলে পরে যোগ করে দিবা 1 + 2 = 3, ঠিক আছে, 1 + 2 = কি 3, ঠিক আছে। আচ্ছা, এটা যদি এইভাবে না আসে অন্যভাবে আসে, যে এইখানে কয়টা আছে, বলো এখানে কয়টা ত্রিভুজ আছে, কে বলতে পারবে এখানে কয়টা ত্রিভুজ আছে? কেমিস্ট্রি একটু প্যারা দেয়, কেমিস্ট্রি প্যারা দেওয়ার জিনিস রে, কেমিস্ট্রি প্যারা না দিলে হবে? কেমিস্ট্রি প্যারা দেওয়ার জিনিসই। দেখি বলো তো এখানে কয়টা আছে, কে কে পারবা? এখানে কয়টা আছে, এখানে কয়টা ত্রিভুজ আছে বলো? আচ্ছা, আগে আরেকটা ছোট দিই, ছোট দিলে তাহলে বুঝতে পারবে। ধরো এরকম দিছি, ঠিক আছে, তাহলে দেখো 1 2 3 4, অর্থাৎ ত্রিভুজ কয়টা থাকবে? 1 + 2 + 3 + 4, 4 3 7, 7 2 9 আর 1 10টা, তাহলে 10টা ত্রিভুজ। তাহলে এখন বলো এখানে কয়টা আছে? কয়টা আছে? 21টা। 7 আপ আছে, এই 7 আপ আছে, মাছ বাড়ি দিব। দেখো কয়টা আছে? 1 2 3 4 5 6, তার মানে সবগুলো যোগ হবে 1 + 2 + 3 + 4 + 5 + 6, ঠিক আছে। 6 আর 5 11, 4 15, 15 3 18, 18 2 20 আর 21, গুড। যে 21 বলছে সে ঠিক আছে, ঠিক আছে। তাহলে কয়টা আছে? 21টা আছে। নাসিম আহমেদ বলছে, নাসিম এত দেরি আজকে কই ছিল নাসিম, এত লেট কেন? মীরা বলছে 21টা, গুড। সুবাহ আলীলা বলছে 21টা, গুড গুড, ভেরি গুড ভেরি গুড, ঠিক আছে, ভেরি গুড। এগুলো খুবই ট্রিকি কোশ্চেন, দেখলে এরকম সহজ মনে হয় কিন্তু আসলে পারা যায় না, ঠিক আছে। একটু তোমরা একটু ভিডিওটা শেয়ার দিয়ে দাও, হ্যাঁ, এই আইকিউ ক্লাসগুলো অনেক এই উপকার হবে, এই উপকারটা তোমাকে তোমার জন্য দোয়া করবে মন থেকে, ঠিক আছে। জাবিতে পরীক্ষা দিতে যাইতেছে আইকিউ এর এই প্যারা, ঠিক আছে, আইকিউ কেউই ভালো মতো পড়ায় না, যত কোর্স করাক আর যাই কিছু করাক, আইকিউ এর স্পেশালাইজড এরকম কিন্তু টিচার নাই, সবাই কিন্তু আলটিমেটলি আইকিউ ওইভাবে পড়ায় না, কিন্তু আমি আমার আইকিউ যথেষ্ট পরিমাণে পড়ানোর চেষ্টা করছি, ঠিক আছে। আচ্ছা, এখন এটা যদি এই যে প্রশ্নটা আসছে, এই প্রশ্নটা যদি এখানে আরেকটা দাগ থাকতো, দেখো তো তখন কয়টা হইতো? তখন কয়টা হইতো বলো তো? মনে রাখবা, একটা দাগ যদি বেশি থাকে, মানে এই দাগের জন্য যদি 10টা হয়, তাহলে এই দাগের জন্য আবার 10টা হবে না? হ্যাঁ, তাহলে এইখানে 10টা আছে, এইখানে 10টা আছে, তার মানে 10 + 10 এগুলো কয়টা? 20টা। বুঝতে পারছি? তাহলে তুমি এখন আমাকে বলো তো এইখানে কয়টা থাকবে? 1 2 3, বলো তো এইখানে কয়টা ত্রিভুজ আছে? এইখানে বলো। আইকিউ ডান ভাই, আলহামদুলিল্লাহ, গুড। এখানে কয়টা আছে বলো তো? বলো তো এখানে কয়টা আছে? কেউ কমেন্ট করো দেখি। পোলাপন কমেন্ট আজকে, এই রকি তোদের কমেন্ট আজকে আমি ভাবছিলাম 1K করবি, দেখি যে 123 20টা 30টা কমেন্ট হয়েছে মাত্র। আজকে তুষি নাই কেন? তুষি কই? মল্লিকা মৌলিক 30টা, গুড গুড। আশা বলছে 30টা, গুড। রিফাত বলছে 30টা, আজমাইন বলছে 30টা, ফাবিয়ানুর বলছে, এই ফাবিয়া তুন্নুর তুমি কোথায় ছিল আপু? এতক্ষণ কমেন্ট করো না কেন? আমি কিন্তু তোমাদের সবাইকে যারা কমেন্ট করো, আমি মোটামুটি কিন্তু সবাইকেই চিনি, সবাইকে বলি, হ্যাঁ। ঋতু বলছে 30টা, গুড। মীরা বলছে 30টা, হ্যাঁ, ঠিক আছে। তার মানে এই যে এখানে 2 3 4, এর মানে 10টা, এখানে আবার সেম 10টা, এখানে আবার 10টা, তার মানে যতগুলো দাগ থাকবে ততগুলো বাইরে যাবে, ঠিক আছে। এই ভেরি গুড ভেরি গুড। আচ্ছা, এখন আসো অন্যভাবে আসতে পারে। জাহাঙ্গীরনগরের একবার প্রশ্ন আসলো এরকম, চতুর্ভুজ দিয়া এরকম দিল, দিয়া বললো এখানে কয়টা ত্রিভুজ আছে, বললো এখানে কয়টা ত্রিভুজ আছে, বলো তো কয়টা ত্রিভুজ আছে? কয়টা ত্রিভুজ আছে? আর একটু তোমরা তোমাদের গ্রুপগুলোতে একটু শেয়ার দিয়ে দাও, হ্যাঁ, তোমাদের অনেক ফ্রেন্ডরা অনেক অনেক খুশি হবে। এই আইকিউ ক্লাসগুলো কেউ পারে না, আমি আবারও বলতেছি, তোমরা একটু শেয়ার দিয়ে দাও, হ্যাঁ, একটু শেয়ার দিয়ে দাও, অনেকে এই ক্লাসগুলো করতে চায়। বলো তো এখানে কয়টা আছে? এখানে কয়টা আছে?
এখানে কয়টা আছে বলো তো? কেউ পারবা? 9টা, 10টা, 8টা, 8টা। গুড। দেখো এখানে এখানে মূলত অনেকে ভাববে 1 2 3 4 না, প্রত্যেকটার মধ্যে আবার ডাবল করে ত্রিভুজ আছে। কেন এই যে একটা দুইটা ত্রিভুজ হলো, কেন এটা একটা ত্রিভুজ না এরকম না, এটা একটা ত্রিভুজ না, এটা একটা ত্রিভুজ না, আর এটা একটা ত্রিভুজ না, বড় গোলা একটা করে ত্রিভুজ, ছোট গোলা একটা করে ত্রিভুজ, বড় গোলা, অর্থাৎ 4টা ত্রিভুজ আছে এমনিতে, এই যে 1 2 3 4টা, আর বড় ত্রিভুজ আছে 4টা। ঠিক আছে, এই জন্য 4 + 4 = 8টা আর কি। ঠিক আছে, মোট কয়টা? 8টা। বুঝতে পারছি? মোট কয়টা বলো? 8টা। অর্থাৎ এটা সিস্টেমটা বের করা এরকম, চতুর্ভুজ যদি থাকে কয়টা ভাগ আছে? 1 2 3 4টা, 4টা ভাগ আছে 2 দিয়ে গুণ, তার মানে 8টা। এটা এইভাবে বের করা যায়। কেন এটা বললাম? কারণ যদি একটা বড় ত্রিভুজ চলে আসে, বড় চতুর্ভুজ যদি চলে আসে, ধরো এরকম আসছে, এটা তো হলো ঠিক আছে। ঠিক আছে, এনে দেখো কয়টা পার্ট আছে? 1টা পার্ট, 2টা পার্ট, 3টা পার্ট, 4টা পার্ট, 5টা পার্ট, 6টা পার্ট, 7টা পার্ট, 8টা পার্ট। তার মানে 8টা পার্ট আছে, কিন্তু 2 দিয়ে গুণ দিয়ে দিবা, তার মানে 16টা। তাহলে এটা সহজে বের করা যায়। হ্যাঁ, তার মানে কয়টা আছে? 16টা। বৃতি বলছে 80। এই যে বৃতি, হ্যাঁ বৃতিটা তো খুঁজতেছিলাম আমি। ও আমি ছাড়া সবাই পারে। আরে না, সমস্যা নেই, এগুলো সমস্যা নেই। আচ্ছা, এখন হলো আরো কিছু প্রশ্ন দেই। ধরো আর কি দেখাবো? আচ্ছা, চতুর্ভুজ যদি বলি, এনে কয়টা চতুর্ভুজ আছে? এটা সবাই পারবা যে একটা চতুর্ভুজ আছে। কয়টা চতুর্ভুজ আছে? একটা চতুর্ভুজ আছে। তোমাকে যদি বলা হয় এনে চতুর্ভুজ কয়টা আছে? চতুর্ভুজ কয়টা আছে? আচ্ছা, এটা দিয়ে সহজ করে দিই। ধরো মোটামুটি এটা বর্গ। তোমাকে যদি বলা হয় এনে কয়টা বর্গক্ষেত্র আছে, মোটামুটি ধরে নাও এনে একটা বর্গক্ষেত্র আছে। কয়টা বর্গক্ষেত্র আছে? গুড, 3টা। কয়টা বর্গক্ষেত্র আছে বলো তো? তোমরা যেটা বলবা যে এই একটা বর্গ, এই একটা বর্গ, এই একটা বর্গ, এই একটা বর্গ, অর্থাৎ 1টা 2টা 3টা 4টা, কিন্তু এই টোটালটাও একটা বর্গ। তার মানে টোটাল কয়টা আছে? 5টা বর্গ আছে। কয়টা বর্গ আছে? 5টা। এখন এটা কিভাবে বের করা যায়? বর্গ নির্ণয়ের ক্ষেত্রে মনে রাখবা, আজকে থেকে বর্গ নির্ণয়ের ক্ষেত্রে মনে রাখবা ব্যাপারটা হলো এরকম, প্রত্যেকটা ঘরের জন্য স্কয়ার দিবা, প্রত্যেকটা ঘরের জন্য কয়টা দিবা? স্কয়ার দিবা, আর মাঝখানে যোগ করে দিবা। যদি এখানে আরেকটা থাকতো তাহলে 3 স্কয়ার হইতো, যদি এখানে আরেকটা থাকতো তাহলে 3 স্কয়ার হইতো। বুঝতে পারছি? তাহলে কি হতো? 3 স্কয়ার হইতো। তারপর 1 প্লাস এনে 4টা, আর এনে কয়টা? 9টা। তো 9 4 13, 13 আর 1 কত? 14। আর যদি এরকম 2টা থাকতো, এরকম যদি 2 ঘর থাকতো, তার মানে কয়টা? 1 স্কয়ারের জন্য 1 প্লাস 2 স্কয়ারের জন্য 4, তার মানে মোট কয়টা? 5টা। বুঝছো? তা স্কয়ার যতগুলো থাকবে নিচে স্কয়ার করবা প্লাস যোগ দিবা, নিচে স্কয়ার করবা প্লাস কি করবা? যোগ দিবা। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি বুঝাইতে পারছি। যদি এরকম 3টা না থেকে 4টা থাকতো, কথার কথা, তো 3টা দিয়ে দেখাই তোমাদের। ধরো এরকম যে বলছে এনে কয়টা স্কয়ার আছে, তাহলে নিয়ম আগের মতোই, যদিও স্কয়ার হয় নাই, একটু ধরে নাও স্কয়ার হয়েছে, 2 স্কয়ার 3 স্কয়ার 3 স্কয়ার। ঠিক আছে, তার মানে 1 প্লাস 4 প্লাস কত হবে? 9, তার মানে 14। যদি 3টা থেকে 4টা থাকতো তাহলে একই হইতো, 1 2 3, 1 2 3। এনে কয়টা স্কয়ার আছে? 1 2 3 4। তাহলে সবগুলো স্কয়ার করব আর মাঝখানে যোগ করব। তাহলে 1 প্লাস 4 প্লাস কত? 9 প্লাস কত? 16। তার মানে কত আছে? সরি, 16 9 24, 24 আর 28 আর কত? 29। ঠিক আছে, 29টা আছে। বুঝতে পারছি? পারবা না? এগুলো আসলে পারবা কিনা বলো? আসলে পারবা কিনা বলো? ঠিক আছে। ও সরি, আমি তো ভুল গুনছি, 30টা হবে।
16 নয় তো 25, 25 29 আর 31, ঠিক আছে? পারবা ইনশাল্লাহ, বিশ্বাস আছে? এখন হচ্ছে তোমাদের সবচেয়ে বড় যে সমস্যা, ভাইয়া ধারার সমস্যা, ধারা ধারা ধারা। চলো ধারা নিয়ে, ধারা নিয়ে যার যত প্রশ্ন আছে, মনের মধ্যে যত প্রশ্ন আছে বাইরে বেরি করতেছে, এই ধারা ধারা নিয়ে যত প্রশ্ন আছে সব করতে পারো, যত প্রশ্ন আছে সব করতে পারো। আজমাইন বলছে পারবো ইনশাল্লাহ, ফাবিয়াতুন নূর বলছে জি ভাইয়া, গুড। ধারা নিয়ে যত প্রশ্ন আছে বলতে পারো। আচ্ছা, তোমাদের একটা প্রশ্ন আসছে এরকম, 31, 25, 19, 13 ডট ডট, ঠিক আছে? বলছে পরবর্তী সংখ্যাটা কত হবে, ঠিক আছে? এগুলোতে বলে না, তুমি যে এত সুন্দর, এটা যদি তোমার মানে যে দেখবে তার যদি সুন্দর চোখ না থাকে বা সুন্দর মন না থাকে তাহলে খুঁজে পাবে না, ঠিক আছে? অর্থাৎ ভালো 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 পাওয়ার জন্য ভালো একটা মন থাকতে হবে, ভালো একটা চোখ থাকতে হবে। ওরকম এই আইকিউ খুঁজে বের করার জন্য তোমার ভালো একটা চোখ থাকতে হবে, ভালো একটা মন থাকতে হবে, ভালো একটা মস্তিষ্ক থাকতে হবে, তাইলে তুমি আইকিউ পারবা, আদারওয়াইজ আইকিউ পারবা না, ঠিক আছে? তাহলে আদারওয়াইজ আইকিউ পারবা না, বুঝতে পারছি? আদারওয়াইজ কি করবা না, আইকিউ পারবা না। তাই আইকিউ বাড়তে গেলে তোমার চোখ খুব শার্প হইতে হবে। দেখো এখানে ধারা, সবার আগে এরকম ধারা আসলে তুমি তাকাবা, তাকায় দেখবা কি চাইছে, কি আছে এনে। দেখো এখানে একটা সংখ্যা আছে 31, পরের সংখ্যাটা 25, তার মানে এখানে ডিফারেন্স কত, 6। পরের সংখ্যাটা 19, আবার ডিফারেন্স 6, তার মানে পরের সংখ্যাটা 13, আবার ডিফারেন্স 6, মানে 6 করে কমে যাচ্ছে, 6 করে কি হচ্ছে, কমে যাচ্ছে। তার মানে এরপরে যে সংখ্যাটা হবে এটাও কি হবে, -6। তা -6, 13 থেকে -6 হলে কত হয়, তাহলে 13 - 6 এগুলো কত, 7। তাহলে পরবর্তী সংখ্যাটা কত, 7। পরবর্তী সংখ্যাটা 7, থার্ড মে, ও থার্ড আই, আচ্ছা সরি আমি থার্ড মে আবার কইতে এলো, থার্ড আই, থার্ড আই থাকতে হবে, হ্যাঁ গুড, থার্ড আই থাকতে হবে। এরকম ধারা খুব সহজ, খুব সহজ, ঠিক আছে? ধারা কি খুব সহজ। আচ্ছা, তারপর আসো আসছে আরেকটা প্রশ্ন আসছে এরকম, 4, 6, 9, 6, 13, 6, সরি 13 না তো 14, 6, 14, 6 এরপর ডট ডট দিছে, ঠিক আছে? 14, 6 এরপর ডট ডট দিছে, ঠিক আছে? আচ্ছা, বলছে পরবর্তী সংখ্যাটা কত, এই দেখি কমেন্ট করে জানাও তো পরবর্তী সংখ্যা কত, এই দেখি কমেন্ট করে জানাও তো পরবর্তী সংখ্যা কত। আচ্ছা বলছে আমার তো চোখের পাওয়ার কম, না সমস্যা নেই, চোখের পাওয়ার কম থাকলে সমস্যা নেই। মীরা বলছে 7। আচ্ছা, পরবর্তী সংখ্যাটা কত এটা বলো তো। আজমান এটা আগেরটা না, এটা বলো, এটা বলো, এটার পরবর্তী সংখ্যা কত হবে। 4, 6, 9, 6, 14, 6 এরকম পরবর্তী সংখ্যাটা কত হবে, 19। আচ্ছা, আর আর আমি তোমাদের প্রিভিয়াস প্রশ্নগুলো অ্যানালাইসিস করতেছি, আমি আবারও বলতেছি, প্রশ্ন অ্যানালাইসিস করা মানে তুমি টেকনিক জানা মানে তুমি খুঁজে পাবা, ঠিক আছে? টেকনিক জানা মানে তুমি খুঁজে পাবা। 19, ঠিক আছে? গুলশানারা বলছে 19, তারপর হলো পন্থী বলছে 19, ফয়সাল বলছে 19। ফয়সালে তো লেট কেন, ফয়সালে তখন কইছিলাম। আচ্ছা দেখো এইখানে খেয়াল করো, এটা হলো 1 নম্বর অবস্থান, এটা 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, মানে অবস্থান অনুসারে দিক। কিন্তু দেখো এই 2 নম্বর অবস্থান, 4 নম্বর অবস্থান, 6 নম্বর অবস্থান এগুলো সব সেম, মানে 6, 6, 6 আছে, তার মানে এটা নিয়ে আমার কোনো কাজ নাই। বাকি আরেকটা জিনিস খেয়াল করো, বিজোড় যে অবস্থানটা আছে, বিজোড় অবস্থানে এনে ডিফারেন্স 5, পরের অবস্থানে ডিফারেন্স 5, তাহলে এর পরের অবস্থানে ডিফারেন্স কত হবে, 5 হবে। প্রত্যেকটাই 5 যোগ করে যাচ্ছি, তাহলে 4 আর 5 9, 9 আর 5 14, 14 আর 5 কত হবে, 19, 14 আর 5 কত হবে, 19, ঠিক আছে? 14 আর 5 কত হবে, 19, বুঝতে পারছি? হ্যাঁ, এটা যে আমি যেভাবে বলছি এইভাবে খেয়াল রাখতে পারো, ওইভাবে এটাই সহজ। তাহলে দুইভাবে আসতে পারে, একটা হলো যে নিজের ধারা আসতে পারে সরাসরি, আরেকটা হলো জোর জোর অবস্থা, বিজুর বিজুর অবস্থা, এইভাবে আসতে পারে, ঠিক আছে? দুইভাবেই আসতে পারে, দুইভাবে কি করতে পারে, আসতে পারে। অথবা তুমি আরেকভাবে বলতে পারো, ধারা কিন্তু বিভিন্নভাবে হয়। তোমাকে যদি বলা হয় প্রথম অক্ষর আর দ্বিতীয় অক্ষর, এই 4 + 6 এই দুইটা মিলে 10 - 1 এগুলো 9, ঠিক আছে? পরে দেখো 6 + 9 এগুলো 15, সরি 6 + 9 - 1 এগুলো কত, 14। অথবা পরবর্তীতে দেখো 14 + 6 - 1 অর্থাৎ কি 20 - 1 এগুলো কত, 19।
যে যেভাবে করে, বাট আমি যেটা বলছি এটা সবচেয়ে সহজ। বিজোড় অবস্থানগুলোতে দেখছি 5 করে বাড়া যাচ্ছে, তাহলে 5 করে বাড়ায় বাড়ায় যাবো, ঠিক আছে? 5 করে কি করবো, বাড়ায় বাড়ায় যাবো, ঠিক আছে? বুঝতে পারছি? ওকে, আচ্ছা তারপর আসলে আসছে নিচের কোন সংখ্যাটি সবচেয়ে বড়? এটা প্রায় আসে, নিচের কোন সংখ্যাটি বড় অথবা ছোট, ঠিক আছে? ক নম্বর অপশন দিচ্ছে 6/19, ক নম্বর অপশন আছে হলো 5/13, ক নম্বর অপশন আছে 5, হ্যাঁ, ক নম্বর অপশন আছে হলো 1/3, বড় নম্বর অপশন আছে 3/8। আচ্ছা এটা খুবই ট্রিকি একটা প্রশ্ন, ঠিক আছে? এটা খুবই ট্রিকি একটা প্রশ্ন। এখন তোমরা যে কাজগুলো করো, ঠিক আছে, ভাইয়ারা কি করে, বা তোমরা যে যাদের কাছে পড়ছো বা ভিডিও যেখানে দেখছো, ঠিক আছে, ঠিক আছে, যে ভিডিওগুলো দেখছো তোমরা কি করো, তোমরা এগুলো ভাগ করো, তোমরা পরীক্ষায় যা ভাগ করো 6/19 ভাগ করে এত এত কষ্ট করে পরে ভাগ করে দেখো যে কার ভাগ সবচেয়ে হলো বেশি আছে, সেই হলো সবচেয়ে বড়, বা সেই সবচেয়ে ছোট যার ভাগ কম আছে। দেখো ভাইয়া এটা এইভাবে না, আমি দেখো একটা টেকনিক শেখাচ্ছি, এই টেকনিকে তুমি বসাবা, এই টেকনিকে তুমি সব পারবা, ঠিক আছে? তাহলে প্রথমে দুইটা দুইটা করে নিবা, তাহলে 6/19 নাও, ঠিক আছে, আর 5/13 নাও, ঠিক আছে? আচ্ছা তুমি আর গুণ করবা, আর গুণ মানে কি 6 আর 13 গুণ 19 আর 5 গুণ, ঠিক আছে? আচ্ছা তোমাকে যদি বলা হয় হলো 6 13 কত, তা আমরা জানি 3 6 18, ঠিক আছে? হাতের হলো 1 আর 6 6 আর 1 7 মানে 78, আর 5 19 কত, 5 9 45, হাতের হলো 4, 5 5 আর 4 কত 9 95, ঠিক আছে? মনে রাখবা যার উপরে সংখ্যাটা বড় তার মানে এই ভগ্নাংশটা বড়। 95 না, এটা 78 না, তার মানে এটা ছোট ভগ্নাংশ, তার মানে এটাকে মুছে দিবা। বুঝছো কিনা? আমি আবারও দেখাই নিয়মটা কিভাবে। তুমি ভগ্নাংশটা লিখবা, প্রথমটা ক নম্বরে যেটা আসছে এটা লিখবা, খ নম্বরে যেটা আছে এটা লিখবা, এরপর আর গুণ করবা, 6 দিয়ে 13 গুণ করবা, 5 দিয়ে 19 গুণ করবা। 6 দিয়ে প্রথম গুণ করতেছো না 13 প্রথম উপরেরটা, এই জন্য এইখানে লিখবা হলো 78, 5 দিয়ে গুণ করতেছো না এইখানে লিখবা হলো 95, ঠিক আছে? তার মানে কে বড়, 95 বড়, অর্থাৎ এই ভগ্নাংশটা তাহলে বড়, তার মানে তুমি এটা মুছে দাও। তার মানে তুমি দেখলে যে এই দুইটার মধ্যে এটা বড়। এখন ছোট ক নম্বরে দিয়ে দেখবো, ছোট ক নম্বরে কত আছে 3/1, আবার আর গুণ করবো, এই আর গুণে মুছে দিব, নতুন করে করবো, 5 দিয়ে 3 এর করবো, 3 5 কত 15, 13 দিয়ে এটাতে করবো, 13 কে 13, তার মানে বোঝা যাচ্ছে এখানে 15, তার মানে এটা এখনো বড় আছে, তার মানে এটাও আমি অফ করে দেবো। তারপর লাস্টে এটা বসাবো 3/8, আবার আর গুণ করবো, আর গুণ করলে কত 5 8 কত 40, আর 3 13 কত 39, ঠিক আছে? তার মানে 40 আছে, তার মানে এটাই সবচেয়ে বড়, তার মানে বড় আনসার কোনটা 5/13, ঠিক আছে? বড় আনসার কোনটা 5/13। বুঝছো কিনা দেখো তো, খ তো সবাই বুঝছো, মুখস্থ না, আমি মুখস্থ না, আমি তোমারে বুঝাইতে পারছি কিনা যে কোনটা বড় হবে, কোনটা বড় হবে। সংখ্যা যারটা বড় হবে সে বড়, আর যদি সংখ্যা যারটা ছোট হবে আর গুণ করে সে ছোট। তোমাকে যদি বলা হয় এই দুইটার মধ্যে ছোট কে, তার মানে 3/8, এই দুইটার মধ্যে বড় কে 5/13, তুমি এখন গুণ করে ভাগ করে দেখো, ভাগ করলে দেখবা বলে আমি যেটা বলছি এটাই আনসার, আমি যেটা বলছি সেটাই আনসার। ঠিক আছে? আচ্ছা তোমাকে যদি বলা হয়, আমি আরেকটু দেখাই, তোমাকে যদি বলা হয় কোনটা সবচেয়ে ছোট, 2/5, 1/4, 2/6, 2/6 তো 2/7 দাও, আর হলো ধরো 3/8, বলছে এখানে সবচেয়ে ছোট কোনটা। আবার সেম আর গুণ করবো, আর গুণ করে দেখবো, তাহলে 2/5 ইন্টু 1/4, মানে ইন্টু না দিয়ে তুমি মনে মনেই গেলো, আর গুণ করবো, 4 দুগুণে কত 8, 5 একে কত 5, আমি বলছি যেটা ছোট এটাই ছোট, তাহলে মানে এই দুটার মধ্যে এটা ছোট, তার মানে এটা অফ করবো। বুঝছো কিনা? আমি আবারও দেখাই, 4 দুগুণে কত 8, 5 একে কত 5, আর গুণ করে যে সংখ্যাটা ছোট পাবা এটাই ছোট ভগ্নাংশ, যে সংখ্যাটা বড় পাবা এটা বড় ভগ্নাংশ। এই দুইটার মধ্যে এটা বড় এটা ছোট, তার মানে বড়টা আমার দরকার নাই, ছোটটা খুঁজতেছি, তার মানে এটা অফ করে দিলাম, আর এই 5 এর সংখ্যাটা অফ করে আবার এদের আর গুণ করবো, 7 একে 7, 4 দুগুণে 8, ঠিক আছে? তার মানে এটা 8 হয়ে গেছে, তার মানে এটাও বড়, এটাকে অফ করে দিব। এখন লাস্টের সাথে করবো, 8 কে 8, 3 4 12, ঠিক আছে?
তার মানে 12 হয়ে গেছে, তার মানে এটাও বড়, তার মানে এটাও বড়। তাহলে সবচেয়ে ছোট ভগ্নাংশ কত? 1/4। ঠিক আছে, সবচেয়ে ছোট ভগ্নাংশ কত? 1/4। ঠিক আছে, বুঝছো কিনা? সবচেয়ে ছোট ভগ্নাংশ কত? 1/4। এটা পর্যন্ত ক্লিয়ার কিনা? এ পর্যন্ত ক্লিয়ার আছে? আচ্ছা, আরো কিছু প্রশ্ন আছে। ধরো এরকম আসছে, ক অনুপাত 20 ইকুয়াল টু ক অনুপাত 10 1:20। ঠিক আছে, ক এর মান কত? এটা এইভাবে প্রশ্ন আসে অনেক সময়। তা আমরা জানি অনুপাত সবসময়, অনুপাত কার মতো কাজ করে? ভাগের মতো কাজ করে। তাহলে ক/10 1/20। ঠিক আছে, তার আর গুণ করবো, তাহলে 20 ক ইকুয়াল টু কত? 10। তারপর ক ইকুয়াল টু কত? 10/20। তাহলে কেটে দিলে কত? হাফ, মানে 0.5। হ্যাঁ, বুঝছো কিনা? বুঝতে পারছি? আজমান বলছে ক্রিস্টাল ক্লিয়ার, গুড। ক্রিস্টাল ক্লিয়ার, ঠিক আছে, হাফ, গুড গুড গুড, হাফ। ঠিক আছে, আচ্ছা, তারপর আসছে দেখো, কোন সংখ্যার 2/7 অংশ, কোন সংখ্যার 2/7 অংশ কই গেল জানি? কোন সংখ্যার 2/7 অংশ 24। ঠিক আছে, মানে কোন সংখ্যার, কোন সংখ্যার না তো কোন সংখ্যার। ঠিক আছে, আচ্ছা দেখো, কোন সংখ্যা যদি আমি x ধরি, তাহলে x এর 2/7 অংশ ইকুয়াল টু 24। এই যেটা ইকুয়েশন বসালে পরে আনসার হয়ে যায়। এখন তুমি আর গুণ করো, তাহলে x এর মানে কি? ক্রসের মতো কাজ করে। ঠিক আছে, তাহলে 2/7 ইকুয়াল টু 24। তাহলে x ইকুয়াল টু কত হবে? 24 ইন্টু ওই পাশে নিয়ে গেলে 7/2, 2 কাটলে 12, 7 বরং করো 84। ঠিক আছে, 7 বরং কত? 84। বুঝতে পারছি? 7 বরং কত? 84। আচ্ছা, তোমাদের আরো কিছু প্রশ্নে প্রবলেম ছিল, একটু কমেন্ট করে জানাও তো। এই তোমাদের এই যে দিনের তারিখের কত কত শিখেলাম, যে 5 ফেব্রুয়ারি, ধরো 7 মার্চ রবিবার। ঠিক আছে, তোমাকে যদি বলা হয় 21 জুলাই কি বার, এটি নিয়ে তোমাদের মাথা ঘামায় আমার এলো পাগল বানায় ফেলছো। আচ্ছা, আমি বলছি যে তারিখটা থাকবে 7 মার্চ থেকে আছে। হ্যাঁ, 7 মার্চ থেকে এই মার্চ মাস, এই যে মার্চ, পরে এপ্রিল, পরে মে, পরে জুন, পরে জুলাই। আচ্ছা, এখানে কত? 7 মার্চ থেকে 31 মার্চ। ঠিক আছে, তার মানে 31 থেকে 7 বাদ দিব। 31 থেকে 7 বাদ দিলে কত হয়? তাহলে হলো 7 আছে 11 হবে 4 হলে হাতে হলো 1 2 24 দিন। তার মানে মার্চ মাসে কয় দিন? মার্চ মাসে 24 দিন। এপ্রিল পুরোটা, ঠিক আছে, 30 এপ্রিল, 31 মে, ঠিক আছে, মের পরে জুন, ঠিক আছে, 30 দিনে জুন। তারপর জুলাই, জুলাই আবার কত? 31 দিন, কিন্তু আমার তো 31 দিন না, 21 দিন। তার মানে এখানে 21 দিন। ঠিক আছে, আচ্ছা, এখানে কয় দিন? 21 দিন। তাহলে এই টোটাল দিনটা আগে বের করবা, এটা হলো ইম্পর্টেন্ট জিনিস। তাহলে 24 + 30 + 31 + 30 + 21 কত হলো? 4 আর 1 5, 5 আর 1 6। ঠিক আছে, 2 আর 3 5, 5 আর 3 8, 8 আর 3 11, 11 আর 2 কত? 13। ঠিক আছে, যে যে টোটাল বারটা আসবে এটাকে 7 দিয়ে ভাগ করব। ভাগ করলে কত? 7 থেকে 7 রইল কত? 6, 66। ঠিক আছে, 7 9 63 রইল কয় দিন? 3 দিন। ঠিক আছে, যতদিন বাকশেষ থাকবে অতদিন যোগ করে দিব। ওই যে 7 মার্চ রবিবার ছিল, তার মানে 3 দিন যোগ হবে। রবির পরে কি 3 দিন? 1 2 3, তার মানে কি সোম মঙ্গল বুধ। তার মানে কি এই 7 মার্চ যদি রবিবার হয়, 21 জুলাই তাহলে কি বার? বুধবার। 21 জুলাই কি বার? বুধবার। ঠিক আছে, 21 জুলাই কি বার বলো? বুধবার। বুঝছো কিনা একটু?
এই ধারার এই ব্যাপারটা তোমাদের অনেকেই আমাকে অনেকবার প্রশ্ন করছো। আরো যদি কোনো সমস্যা থাকে আমাকে একটু কমেন্ট করে জানাও, প্রশ্নটা লেখা কমেন্ট করো, আমি তোমাদের দেখাই দিচ্ছি কিভাবে। এই আমি যেটা বলছি এটা সবচেয়ে সহজ পদ্ধতি। টোটাল দিনটা বের করবা, 7 দিয়ে ভাগ দিবা, যে ভাগশেষ থাকবে, যদি ভাগশেষ না থাকতো, ধরো এখানে কি আছে, এখানে 63 আছে, এখানে কথার কথা 63 আছে, তার মানে 7 নং 63 শূন্য হয়ে যেত, তার মানে রবিবারটা কি থাকতো, রবিবারই থাকতো, যে বার থাকবে সেটা সেই বারই থাকবে, রবিবারটা কি থাকতো, রবিবারই থাকতো, রবিবারটা কি থাকতো, রবিবারই থাকতো। আচ্ছা এটা আরেকবার বললাম, আচ্ছা আরেকবার দেখো, বলছিলাম 7 মার্চ রবিবার, ওই একই বছরে 21 জুলাই কি বার হবে, প্রশ্নটাকে বোঝো। আচ্ছা 7 মার্চ রবিবার, তুমি এর পরে চিন্তা করো, 7 মার্চ থেকে আমরা জানি মার্চ মাসে কত দিন থাকে, 31 দিন থাকে, তাহলে 31 থেকে 7 দিন বাদ দিলে কয় দিন থাকে, 24 দিন। আচ্ছা মার্চ মাসে 24 দিন, তারা এপ্রিল মাস পুরোটা, তার মানে 30 দিন, মে মাস পুরোটা 31 দিনে মে মাস হয়, 31 মে। আচ্ছা জুন মাস 30 দিনের, 21 জুলাই পর্যন্ত, ঠিক আছে, এরকম টোটাল দিন হয় কত, 136 দিন। আমি বলছি টোটাল যে দিনটা আসবে, এই দিনটাকে তুমি কি করবা, 7 দিয়ে ভাগ দিবা, 7 দিয়ে কি করবা, ভাগ দিবা, ভাগ দাও, 7 থেকে 7, ভাগ ফল দেখার দরকার নাই তোমার, হ্যাঁ, 7 থেকে 7 6 66, 7 নং 63, তুমি ভাগ শেষ দেখবা, ভাগ শেষ কত পাইছো, 3 পাইছো, অর্থাৎ 7 মার্চের রবিবারের যে দিনটা থাকবে এর সাথে 3 যোগ করতে হবে, মানে 3টা দিন যোগ করতে হবে। কয় দিন যোগ করতে হবে, 3 দিন যোগ করতে হবে। রবির পরে সোমবার, মঙ্গলবার, আর কি করবা, বুধবার, তার মানে 3 দিন পরে যা কি হবে, বুধবার, অর্থাৎ 21 জুলাই কি বার হবে, বুধবার হবে। মানে নিয়মটা হলো এরকম, 7 দিয়ে ভাগ করার পর যে ভাগ শেষ থাকবে ওই দিনটা ওই দিনের সাথে যোগ করতে হবে, 7 দিয়ে টোটাল দিনটা ভাগ করার পর, ঠিক আছে, ওই দিনটা যোগ করে দিতে হবে। বুঝতে পারছি? আচ্ছা আমি আরেকটা প্রশ্ন বোঝাই, তোমরাই বলো, তোমরা একটা দিন বলো আমাকে, যে কোনো একটা দিন বলো যে ভাই এই ব্যাপার, আপনি আমার একটা দিন বের করে দেন, কমেন্টে জানাও। ত্রিপর্ণা সাহা বলছে ভাইয়া আবার একটু বলেন, বুঝছি ভাইয়া বলছে, ভাইয়া ক্লিয়ার। আচ্ছা তুমি আরেকবার, তোমাকে আরেকটা দিই। আচ্ছা আজকে কি বার, আজকে কত তারিখ, এই বলো আজকে কয় তারিখ, 20 তারিখ। আচ্ছা তোমাকে বলা হলো 20 জুলাই, 20 জুলাই, আজকে কি বার, আজকে কি বার বলো না, বুধবার। আচ্ছা 20 জুলাই বুধবার হলে ওই একই বছরের, ঠিক আছে, তোমাকে বলা হলো, ধরো তোমার যে দিনে পরীক্ষা আছে, জুলাই, জুন, জুলাই, আগস্ট, 4 আগস্ট কি বার, দেখো তোমার পরীক্ষার দিন আমি বের করে দিচ্ছি। 20 জুলাই থেকে আমরা জানি জুন, জুলাই মাস কয় দিনে, 31 দিনে, অর্থাৎ এইখানে 31 জুলাই পর্যন্ত, মানে আর টোটাল কয় দিন আছে, এখানে আছে 11 দিন, আর পরে 4 আগস্ট, 4 মানে কি 4 দিন, তার মানে টোটাল কয় দিন আছে, 15 দিন। টোটাল আমার এই 20 জুলাই থেকে 4 আগস্ট এটার ডিফারেন্স কয় দিনে নেয়, মাঝখানে কয় দিন আছে, মাঝখানে 15 দিন আছে। এই যে দিনটা পাবো এটাকে 7 দিয়ে ভাগ করবো, 7 দিয়ে ভাগ করলে 7 দুগুণে 14। আমি বলছি ভাগ ফলের দিকে তাকাবা না, তুমি ভাগ শেষের দিকে তাকাবা। ভাগ শেষ কি, 1 যোগ করবা, ঠিক আছে, 1 যোগ করবা মানে কি, এই আজকে যদি বুধবার হয় 4 আগস্ট তাহলে কি বার, বৃহস্পতিবার। এখন আজকে মোবাইল বের করে দেখো তোমার পরীক্ষা কি বারে, বৃহস্পতিবারে, পরীক্ষা কি বারে, বৃহস্পতিবারে। হ্যাঁ প্রতি সপ্তাহ 7 দিনে, তাই 7 দিয়ে ভাগ করবা না কি দিয়ে ভাগ করবা, 7 দিন পরে যে বুধবার হবে, এটাই তো নিয়ম। আজকে বুধবার হলে 7 দিন পরে যে বুধবার হবে, আবার 7 দিন পরে যে বুধবার হবে, তার মানে এই লাস্ট আরেক দিন বাকি আছে, তো ওই আমার 4 আগস্ট কি বার হবে, বৃহস্পতিবার হবে। 4 আগস্ট কি বার হবে, বৃহস্পতিবার হবে। ত্রিপর্ণা সাহা বুঝছো, গুড, ভেরি গুড, ঠিক আছে। এটা নিয়ে যদি আমার কোনো স্টুডেন্ট আরো কোনো কমপ্লেন করো তাহলে তোমার হলো ব্যর্থতা। তুমি আজকের ক্লাস যারা করছো, অথবা হলো যদি কেউ প্রবলেমের কথা বলে অবশ্যই বলবা ভিডিওটা দেখে নিতে, আমি এর আগেও আরেকবার বুঝাইছিলাম, এরপরে তোমরা ভুল করতেছো। এটা আইকিউ নিয়ে আর কোনো প্রবলেম আছে, আইকিউ নিয়ে আর কোনো প্রবলেম আছে কিনা বলো। আচ্ছা আরেকটা প্রশ্ন আসছে এরকম, আরেকটা লাস্ট আইকিউ দেখে আমরা শেষ করব। 3টা ক্রমিক সংখ্যা, 3টা ক্রমিক জোড় সংখ্যা যোগফল 3000। 3টা ক্রমিক জোড় সংখ্যার যোগফল কত, 3000, ঠিক আছে। বলছে বৃহত্তম সংখ্যাটি কত,
বৃহত্তম সংখ্যাটি কত, এটা এইভাবে আসতে। ক্রমিক কি কইছে ভালো মতো খেয়াল করবো, ক্রমিক জোড় সংখ্যা বলছে কিন্তু, মানে ক্রমিক ধরো 2, 2 এর পরে ক্রমিক জোড় সংখ্যা কত, 4 না, 4 এর পরে 6 না, 6 এর পরে 8 না, তার মানে কত করে ডিফারেন্স যায়, 2 করে কিন্তু, ঠিক আছে। আর যদি বলতো ক্রমিক সংখ্যা, তার মানে 2 এর পরে হয়তো 3, 3 এর পরে হয়তো 4, 4 এর পরে 5, কিন্তু ক্রমিক জোড় বলছে, ক্রমিক জোড় বলছে মানে 2 করে যোগ করে যেতে হবে, কয় করে যোগ করে যেতে হবে, 2 করে যোগ করে যেতে হবে, ঠিক আছে। আচ্ছা আজমাইন বলছে ওর বুধবার এক্সাম, আচ্ছা যাই হোক, ঠিক আছে, তার মানে তোমার 3 তারিখে এক্সাম। আচ্ছা ক্রমিক জোড় সংখ্যা, তাহলে আমরা ধরলাম একটা ক্রমিক সংখ্যা x, তার মানে এর পরের ক্রমিক সংখ্যাটা কত হবে x + 2, এটা বুঝছো কিনা। তারপর ক্রমিক জোড় সংখ্যাটা কত হবে x + 4, এটা ক্লিয়ার কিনা বলো। কারণ মনে মনে ধরলাম একটা জোড় সংখ্যা 2, তার মানে এর পরের জোড় সংখ্যা কত হবে 2 + 2 মানে 4, এর পরের যোগ সংখ্যাটা কত হবে 2 + কত হবে 4 মানে 6 হবে, বুঝাইতে পারছি। তাহলে ব্যাপারটা হলো আমি মনে মনে ধরলাম একটা ক্রমিক সংখ্যা x, পরেরটা x + 2, পরেরটা x + 4, এই তিনটা ক্রমিক জোড় সংখ্যার যোগফল কত 3000, ঠিক আছে। এখন বলছে বৃহত্তম সংখ্যাটা কত। আচ্ছা আমি আগে x এর মান বের করি, 1 2 3 3x প্লাস কত 2 আর 4 কত 6, এগুলো কত 3000, ঠিক আছে। 3 দিয়ে ভাগ দিয়ে দাও, তাহলে 2x, মনে মনে 3 দিয়ে ভাগ দিয়ে দাও, তার মানে হলো 2, সরি এটা 2x কেন দিচ্ছি, x প্লাস কত হবে 2 প্লাস কত হবে 1000, x ইকুয়াল টু কত হবে 998, x ইকুয়াল কত হবে 998। এখন তোমার বলছে বৃহত্তম সংখ্যা, তার মানে x + 4, ঠিক আছে, তার মানে এটার সাথে 4 যোগ করে দিবা, তার মানে 1002, 1000 কত 2, বুঝতে পারছি। 4 কেন যোগ করছি বুঝছো তো, বৃহত্তম সংখ্যা তো x + 4 না, 3 নাম্বার যে সংখ্যাটা ওটাই তো সবচেয়ে বড়, কারণ এটার চেয়ে বড় 2 বড় এটা, এটার চেয়ে 2 বড় এটা, ঠিক আছে। অর্থাৎ এই তিনটা সংখ্যা এরকম, একটা হলো কত 998, আরেকটা হলো 1000, আরেকটা হলো 1002, ঠিক আছে। তারপর সবচেয়ে বড় কোনটা 1002, সবচেয়ে বড় 1002, কোনটা ব্যাপারটা বুঝাই দেন। আচ্ছা এটা পর্যন্ত ক্লিয়ার। আইকিউ নিয়ে আর কোনো প্রবলেম আছে কিনা বলো, আইকিউ নিয়ে কোনো প্রবলেম আছে কিনা বলো। ঠিক আছে এই পর্যন্ত ঠিক আছে, আর কোনো প্রবলেম আছে কিনা বলো, আর কোনো প্রবলেম আছে। এরপরে যদি আইকিউ নিয়ে কোনো প্রবলেম পাও আমাকে একটু শেয়ার করবা, আমি অবশ্যই তোমরা কমেন্টে জানাইতে পারো, একটু এখনো কমেন্ট করতে পারো, অথবা তোমরা পরবর্তীতে আমাকে গ্রুপে বলতে পারো। আচ্ছা আপাতত নাই বলছে, গুড, ভেরি গুড। 1947 সালে 1 ফেব্রুয়ারি কি বার, এটা তো আগে কিছু বলতে হবে। রকি, আচ্ছা আল্লাহ ভরসা ভাই, গুড। না না বললা যে তুমি কে জানি একটা কমেন্ট করছো 1947 সালের 1 ফেব্রুয়ারি, এটা আগে আগে কিছু বলতে হবে তো, এটা কি আমি জাদুঘর 1 ফেব্রুয়ারি কি বার এটা বলে দিতে পারবো, এটা আগে কিছু বলতে হবে, হয়তো 1947 সালের কিছু একটা বলতে হবে, অথবা 1946 সালের কিছু একটা বলতে হবে, মানে কোনো একটা বার বইলা দিয়ে পরে এটা বলতে হবে, ঠিক আছে। আচ্ছা তারপর চলে আসো আমরা বাংলা নিয়ে অল্প একটু কথা বলবো। বাংলা আমরা একটা ক্লাস নিয়েছিলাম, আর একটা ক্লাস আজকে এলো নিতেছি। বাংলা আসলে পড়ানোর জায়গা খুব কম। বাংলাতে 4 পেতে হলে একটা সাহিত্য আসবেই। সাহিত্যের জন্য কি করবা, তোমাদের শর্ট সিলেবাসের যে অংশগুলো আছে ওই অংশগুলার কবি পরিচিতি আমি আবারও বলতেছি কি পড়বা, কবি পরিচিতি পুরোটা পড়বা, আর কিছু পড়ার দরকার নেই।
সাহিত্যের জন্য শর্ট সিলেবাস কবি পরিচিতি, শর্ট সিলেবাস যেমন হলো কি রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র, ঠিক আছে, শরৎচন্দ্র বা হলো জসিমউদ্দিন, কবি নজরুল ইসলাম, এরকম কাজী নজরুল ইসলাম, এরকম যারা আছে যারা আছে শর্ট সিলেবাসে, ঠিক আছে। হ্যাঁ সবাই নাও ইনশাল্লাহ, ঠিক আছে। বাংলায় আমি কি বলছি, বাংলায় 4 পেতে হলে সাহিত্য পাইতেই হবে। সাহিত্য কোনটা পড়বা, কোনো এক্সট্রা সাহিত্য পড়ার দরকার নাই, শুধু শর্ট সিলেবাসের কবি পরিচিতি পড়বা সুন্দর করে। রবীন্দ্রনাথ কাজী নজরুল খুব ভালো মতো পড়বা, রবীন্দ্রনাথ কাজী নজরুল দুইটা খুবই ভালো মতো পড়বা, প্রত্যেকটা উপন্যাসের নাম পড়বা, ঠিক আছে। আর যাতে আসলে পারো, বুঝতে পারছি। ক্লিয়ার, সাহিত্য ক্লিয়ার। এরপরে চলো আমরা প্রথম ক্লাসে বলছিলাম অনেক কিছু, সেকেন্ড ক্লাসে কিছু কিছু জিনিস বাদ ছিল। কিছু কিছু জিনিস বাদ ছিল, এর মধ্যে যেটা পড়বা সেটা হলো সমার্থক শব্দ। এখন তুমি আমাকে বলতে পারো ভাইয়া কোন কোন সমার্থক শব্দ পড়বো, তুমি এইচএসসির জন্য যেগুলো পড়ছো ওগুলো রিভিশন দিবা, নতুন করে পড়ার কিছু নাই, ঠিক আছে। তারপর চলে আসে হলো পারিভাষিক শব্দ, এটাও সেম এইচএসসির জন্য ওগুলো রিভিশন দিবা। মানে এইচএসসি তুমি যেই বই থেকে পড়ছো, তুমি যদি অগ্রদূতে পড়ো, নবদূতে পড়ো, তারপর তুমি যদি হলো কি বলে ভাষা শিক্ষাতে পড়ো, তুমি যদি বোর্ড বই থেকে পড়ো, তুমি যেইখানতে পড়ছো ওইটা তুমি রিভিশন দিবা, নতুন করে পড়ার কিছু নাই, তারপর আসে বিপরীত শব্দ, এটা তো সেম কথা, এইচএসসি ওগুলো রিভিশন দিবা, ঠিক আছে, এগুলা সব রিভিশন দিবা। আর আমি কি বলছি, মোস্ট ইম্পর্টেন্ট সাহিত্য একটা প্রশ্ন আসবে, একটা প্রশ্ন বেশিরভাগই কি আসবে, ওই যে কবি পরিচিতি পড়বা, আর কিছু পড়ার দরকার নাই, কবি পরিচিতি বা লেখক পরিচিতি। শর্ট সিলেবাসের যে কয়টা অধ্যায় আছে তোমাদের অপরিচিতা, বিড়াল টিরাল যা আছে, ঠিক আছে, ওগুলোর কবি বা লেখক পরিচিতি পড়বা, এইচএসসিতে বাংলা এক্সাম দাও নাই কিন্তু পড়ছিলা তো, এক্সাম না দাও মানে তুমি এইচএসসির জন্য যেটা পড়ছিলা, এইচএসসির জন্য যা পড়ছিলা ওটাই দিবা, ওটাই পড়বা। প্রথমে তো পড়ছিলা নাকি না, প্রথমে একদম 2019 সালে পড়া বাদ দিয়েছিলা, আমার মনে হয়, আমার বিশ্বাস পড়ছো, ঠিক আছে। লাস্টে আমরা একটা টপিক পড়াই নেই, সেটা সবসময় প্রশ্ন আসে, সেটা হলো সমাস। সেটা কি সমাসটা একটু বললে আমরা বাংলা ক্লাস শেষ করবো এবং আইকিউ সব ক্লাস শেষ করে ফেলবো। সমাস মানে কি, সংক্ষেপণ, ঠিক আছে। সমাস মানে সংক্ষেপণ। সমাস 6 প্রকার, তোমরা এগুলো সব জানো, আমি একটু তোমাদের বেসিকটা বলবো একটু জাস্ট, ঠিক আছে। সবার আগে আসলে হলো দ্বন্দ্ব সমাস, দুইটাই প্রধান, ঠিক আছে। দ্বন্দ্ব মানে বিভিন্ন রকম দ্বন্দ্ব হইতে পারে, দাকুরাল, ঠিক আছে, বলে না দাকুরাল সম্পর্ক আমাদের মাঝে, ওহিনুকুল সম্পর্ক, ঠিক আছে, চেয়ার টেবিল, ঠিক আছে, এরকম হাট বাজার, এরকম বিভিন্ন ধরনের দুইটা জিনিস যদি সেম থাকে তাদেরকে বলা হয় দ্বন্দ্ব, তাদেরকে কি বলা হয় দ্বন্দ্ব, ঠিক আছে। এটা সবাই পারো। আচ্ছা, যেগুলো পারো এগুলো নিয়ে বলতেছি না। দ্বিগুতে কি থাকবে, সমাহার থাকবে, কোন নামের সাথে কি থাকবে, সমাহার থাকবে, ঠিক আছে, কোন নামের সাথে কি থাকবে, সমাহার থাকবে। 3 রাস্তার সমাহার, ঠিক আছে, তারপরে বলা হলো 4 রাস্তার সমাহার, যেমন চৌরাস্তা, ঠিক আছে, এরকম সব সমাহার থাকবে, নামের সাথে কি থাকতে হবে, সমাহার থাকতে হবে, ক্লিয়ার। তাহলে নামের সাথে কি বলছি, সমাহার থাকতে হবে। তারপর চলে আসলে কি আছে, অব্যয়ীভাব। যদি কি থাকে, যদি উপসর্গ থাকে, নামের সাথে কি থাকে, উপসর্গ থাকে, ঠিক আছে, তখন তাকে বলি আমরা অব্যয়ীভাব সমাস। যেমন তোমাকে যদি বলা হলো, ধরো তোমাকে বলা হলো আমরণ, মানে মরণ পর্যন্ত, ঠিক আছে, এরকম উপসর্গ বা অনুসর্গ যদি থাকে তখন তাদেরকে আমরা কি বলি, অব্যয়ীভাব সমাস বলি, ঠিক আছে, অব্যয়ীভাব সমাস বলি, ঠিক আছে। এরপর চলে আসো কি আছে, বহুব্রীহি, মানে অন্য কোনো অর্থ যদি দেয়, অন্য কোনো অর্থ। এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট বহুব্রীহি হলো বেতিহার বহুব্রীহি। কোনটা, বেতিহার বহুব্রীহি, মনে আছে, কানাকানি, চোলাচুলি, মাথামাতি, ঠেলাঠেলি, এগুলো হলো বেতিহার বহুব্রীহি, ঠিক আছে, বেতিহার বহুব্রীহি। এরপর চলে আসো, বাকি আরেকটা আছে, দুইটা আছে, একটা হলো কর্মধারয় আর আরেকটা আছে হলো কি আমাদের তৎপুরুষ সবচেয়ে কঠিন, এই জন্য তৎপুরুষ যতটুকু কম পারো পড়বা, কিন্তু কর্মধারয়টা অবশ্যই পড়বা। কর্মধারয়টা আমরা একটু বলি, কর্মধারয় নিয়ে প্রশ্ন সবচেয়ে বেশি আসে।
কর্মধারয় নিয়ে সবচেয়ে বেশি প্রশ্ন আসে। সবচেয়ে ইম্পর্টেন্ট যে কর্মধারয় এটা হলো মধ্যপদলোপী, মধ্যপদলোপী, মধ্যপদলোপী কর্মধারয়। ঠিক আছে, মধ্যপদলোপী কর্মধারয় মানে মাঝের পদটা চেঞ্জ হয়ে যাবে। যেমন সিংহ চিহ্নিত আসন, এটা ইংলিশে বাংলায় কি বলতেছি? সিংহাসন। এই যে চিহ্নিত কথাটা আসছে, এই চিহ্নিত কথাটা কি হয়ে গেছে? লোপ পাইছে। এই জন্য এটাকে বলা হয় মধ্যপদলোপী কর্মধারয়। কি বলা হয়? মধ্যপদলোপী কর্মধারয়। তোমাকে যদি বলা হয় স্মৃতি রক্ষার্থে সৌধ, তার মানে স্মৃতিসৌধ। এই যে রক্ষার্থে কথাটা, এই কথাটা নতুন করে আমরা আনছি এবং এটাকে আমরা কি করছি পরবর্তীতে আমাদের সমাসে কিন্তু কি নাই, ওই রক্ষার্থে কথাটা নাই। তার মানে মধ্যের পদটা লোপ পাইছে, এদেরকে বলা হয় মধ্যপদলোপী কর্মধারয়। ঠিক আছে, এদেরকে বলা হয় কি? মধ্যপদলোপী কর্মধারয়। এরপর চলে আসে মোস্ট ইম্পর্টেন্ট আরো দুইটা কর্মধারয় আছে, মানে দুইটা তিনটা আছে। একটা হলো উপমান আর একটা হলো উপমিত। একটা হলো উপমান আর একটা কি? উপমিত। একটা হলো উপমান আর একটা কি? উপমিত। এটা উপমান আর একটা কি বলছি? উপমিত। উপমানে যেটা মনে রাখবা, উপমানে তুলনা করা হবে, উপমিততেও তুলনা করা হবে, বাট এই তুলনাটা সত্য হবে। এই তুলনাটা কিরকম হবে? সত্য। আর এটা হলো মিথ্যা হবে। ঠিক আছে, আচ্ছা কেমন? যেমন তোমাদের যদি আমি দেখাই, আচ্ছা তোমাকে যদি দেখাই, আমি ধরো বললাম তুষারের ন্যায় শুভ্র। ঠিক আছে, তুষার শুভ্র। এখানে তুষার যে পরিমাণ সাদা, শুভ্র মানে তুষারের ন্যায় শুভ্র সেম, মানে তুষার যেরকম শুভ্র সেম। বা তোমাকে যদি বলা হয় হলো কুসুমের ন্যায় কোমল, এই যে কুসুম যেমন কোমলও তেমন, অর্থাৎ কুসুম কোমল, মানে সেম সেম জিনিস। আর উপমিততে দেখো, উপমিততে কি হয়? তোমাকে বলা হলো মুখ চন্দ্রের ন্যায়। হ্যাঁ ঠিক আছে, এটা সত্যি, মানে এক অর্থে সত্যি, কিন্তু আসলে কি মুখ কি চাঁদের নেই? মুখ কি চাঁদের মতো হইতে পারে? এটা ইম্পসিবল। এই তুলনাটা মিথ্যা, বাট আমরা তুলনাটা সত্য ধরি, তাই এগুলোকে বলা হয় উপমিত। আর যেটা সত্য হয় সেটাকে বলা হয় উপমান। এরকম একটু চিন্তা করে দেখবা, তার মানে তুমি তখন বের করতে পারবা। তোমাকে যদি এখন বলা হয় বাহুর লতার নেই, এখন তুমি কি বলতে পারো যে তোমার হাতটা দেখতে লতার মতো, লতার মতো? এটা কি সত্যি? এটা কিন্তু সত্যি না। তার মানে যেটা সত্যি না সেটা হলো উপমিত, আর যেটা সত্যি সেটা হলো উপমান। ঠিক আছে, যেটা সত্যি সেটা কি? উপমান। বা তোমাকে বলা হলো কি পুরুষ সিংহের নাই, তোমাকে কি বলা হলো? পুরুষ সিংহের নাই। আর তুমি আমাকে বলো পুরুষ সিংহ, পুরুষ কি কখনো সিংহের ন্যায় হয়? পুরুষ কি আসলে সিংহের মতো? কিন্তু ওইখানে কিন্তু তুষার কিন্তু শুভ্র, কুসুম কিন্তু কোমলের মতো, কুসুমের মতোই কোমল। তার মানে ওগুলো কিন্তু সত্য, ওগুলো কি ছিল? সত্য। ঠিক আছে, আচ্ছা সাঁতারি এর আগে বের হওয়া পসিবল? আচ্ছা সমস্যা নেই, সাঁতারের পর আগে চান্স পাও, পরে চিন্তা ভাবনা এগুলো। তাহলে এটা হলো উপমিত। আর এছাড়াও আরেকটা আছে লাস্ট আমাদের, সেটা হলো রূপক। সেটা কি? রূপক। সেটা হলো রূপক। রূপকে মনে রাখবা যেটা দেখা যায় না, যেটা দেখা যায় না সেটা রূপক। যেমন মনোরূপ মাঝি। এখন তুমি আমাকে বলো, এই যে মনের কথা বলছি, মনোমাঝি, মনোরূপ, কথায় তো রূপ থাকবে, পাশাপাশি মন কি কোনোদিন দেখা যায়? কেউ কোনোদিন দেখছে? কেউ দেখছো কিনা বলো তো? মন কি কেউ কোনোদিন দেখছো? এইবার কি ভাইয়া, এইবার কি হলে থাকা যাবে? এটা তো বলতে পারতেছি না রে আপু, দেখা যাক, তোমার মাহমুদ ভাইয়ের জিজ্ঞেস করো। তারপর তোমাকে যদি বলা হয় জীবন প্রদীপ, তুমি কি জীবন কখনো দেখছো? না দেখো নাই। তারপর তোমাকে যদি বলা হয় সুখ সাগর, হ্যাঁ আমরা অনুভব করতে পারি, কিন্তু সুখ কি কোনোদিন দেখছো? দেখো নাই। তারপর তোমাকে যদি বলা হয় জ্ঞান বৃক্ষ, এই জ্ঞান কি কোনোদিন দেখছো তুমি? দেখো নাই। এগুলো কিন্তু সাময়িক কথাবার্তা। তাহলে এই যে কথাগুলো আমরা দেখতে পারি না, যেটা দেখা যায় না এবং রূপক অর্থে ব্যবহৃত হয়, এই জিনিসগুলোকে বলা হয় রূপক কর্মধারয়। ঠিক আছে, এই জিনিসগুলোকে বলা হয় রূপক কর্মধারয়। আর এর বাইরে যা থাকবে সেটা হলো আমার কি? সেটা হলো আমার তৎপুরুষ সমাস। সেটা হলো আমার কি? তৎপুরুষ সমাস। এ হলো সমাজ থেকে প্রত্যেকটা বাড়ি একটা করে প্রশ্ন আসে, এগুলো থেকে একটু ভালো মতো কাটাকাটি করে যাবা। তোমরা সমাজ অনেক ভালো বড় 9 10-এ পড়ছো, এইচএসসিতে পড়ছো, তারপর আমি যেগুলো আসে ওগুলো একটু বলে দিলাম। ঠিক আছে,
বাংলায় এছাড়া আর বাকি কিছু নাই। আমি আমার 1 নম্বর ক্লাসে যতগুলো বলছি আর আজকে ক্লাসে যতগুলো বললাম এগুলো একটু দেখে যাবা। উপসর্গ তোমাদের শর্ট সিলেবাসে আছে বাট ফুল সিলেবাসে নাই, এই জন্য একটু রিডিং দিয়ে যাও। আর বাকি কোনো কিছু লাগবে না, যেগুলো বলছি এগুলো একটু সুন্দর করে ভালো মতো দেখে যাবা, এগুলো একটু অবশ্যই দেখে যাবা, ঠিক আছে? তাহলে কি বলছি? বাংলায় অবশ্যই সন্ধি ভালো মতো পড়ে যাবা। সন্ধি থেকে একটা প্রশ্ন আসবে, সন্ধি ভালো মতো পড়বা, সমাসটা ভালো মতো পড়বা, সাহিত্যটা ভালো মতো পড়বা, বাগধারা ভালো মতো পড়বা, এক কথায় প্রকার ভালো মতো পড়বা। আমি আবারও বলতেছি এই 5টা টপিক অবশ্যই পড়ে যাবা। সন্ধি, সমাস, বাগধারা, এক কথায় প্রকাশ। সন্ধি, সমাস, বাগধারা, এক কথায় প্রকাশ আর সাহিত্য রিকপি বিবৃতি, এই 5টা টপিক খুব সুন্দর করে পড়বা। এইখান থেকে 3টা প্রশ্ন পাবা আর বাকিগুলোর জন্য একটা প্রশ্ন পাবা। সমার্থক, তারপর হলো পারিভাষিক, বিপরীত শব্দ, ঠিক আছে, কারক, এগুলো একটু মোটামুটি দেখে দেবা। আর ছদ্মনাম মোটামুটি লাস্ট ইয়ারগুলোতে ছদ্মনাম খুব ভালো আসতেছে, এই জন্য ছদ্মনামটাও খুব মানে প্রায়োরিটি দিয়ে দেখে দেবা। মোটামুটি যে 8-9টা টপিক বলছি বাংলায় এর বাইরে কোনো প্রশ্ন আসবে না, বাংলায় এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। আর মোটামুটি আমাদের এই অবিসিটি ব্যাচের আজকে ক্লোজিং ডে, ঠিক আছে? এরপরে তোমার ভাইয়ের নিয়ে আমি কথা বলবো ইনশাল্লাহ। সো আলহামদুলিল্লাহ পাবলিকলি আমরা অবিসিটি ব্যাচের ক্লাসগুলো আজকে সমাপ্ত করলাম, ঠিক আছে? অবিসিটি 10 আমাদের 10, ঠিক আছে? আমাদের ক্লাস সমাপ্ত আর কি, হ্যাঁ ক্লাস সমাপ্ত করছি। কিন্তু সমাপ্ত মানে এই না যে এই মানে এরপর আর তোমরা কোনো কিছু চাইলে আমরা পড়াবো না, ঠিক আছে? তোমাদের যে কোনো প্রবলেমে বাকি যে 10-15 দিন যাই আছে আমরা 2 ভাই ইনশাল্লাহ সর্বদা সচেষ্ট থাকবো, যে কোনো প্রয়োজনে অবশ্যই ওগুলা সলভ করার চেষ্টা করবো। সো আমাদের গ্রুপগুলো আছে আর কি বলে হোয়াটসঅ্যাপ গ্রুপ, তোমাদের পাবলিক গ্রুপ আছে, ঠিক আছে, বা তোমাদের অবিসিটি গ্রুপ আছে অথবা টেলিগ্রাম গ্রুপ আছে, তোমরা অবশ্যই আমাদের নক করবা। আসলে অনেক বেশি মেসেজ থাকে তো অনেক সময় আমরা সলভ করতে পারি না, আর ব্যস্ততার কারণে সব কিছু সলভ করতে পারি না, তারপর আমরা সর্বোচ্চ সলভ করার চেষ্টা করবো। আমাদের অবশ্যই নক করবা। আর সামনে আমাদের ইনশাল্লাহ আমরা মডেল টেস্ট নিব, তোমাদের অবশ্যই বলো মডেল টেস্টগুলো খুব সিরিয়াসলি দিবা, যাতে তোমার মনে হয় এগুলো ফাইনাল পরীক্ষা। আমরা খুব ঘাটাঘাটি করে প্রশ্ন করবো, ঠিক আছে? আমি আজকে বসবো প্রশ্ন করতে, তো ইনশাল্লাহ খুব সুন্দর করে গোছায় যাতে প্রশ্ন করে তোমাদের সুন্দর মডেল টেস্ট নিতে পারি এবং তোমরা খুব ভালো একটা প্রিপারেশন নিতে পারো। আর যেহেতু রাজশাহী বিশ্ববিদ্যালয় পরীক্ষা আছে, তো রাজশাহী বিশ্ববিদ্যালয় পরীক্ষাটা খুব সিরিয়াসলি দাও। ওইখানে একটা সিট যদি তুমি সিকিউর করতে পারো তোমার অনেক কনফিডেন্স বেড়ে যাবে এবং তুমি ইনশাল্লাহ জাবিতে অনেক ভালো করবা। সবার জন্য আমার পেইড আনপেইড সবাই আমার স্টুডেন্ট। আমার ব্রাদার সাজেশনে যারা একটা ভিডিও দেখছো বা একটা লেকচারের একটা অংশও দেখছো সেও আমার স্টুডেন্ট, কারণ আমার কাছ থেকে তুমি একটা অক্ষর যদি তুমি শিখে থাকো তাহলে তুমি আমার স্টুডেন্ট এবং আমি মন থেকে তোমার জন্য দোয়া করি, ঠিক আছে? সবাই আমার জন্য দোয়া করবা, আমার ভাইয়ের জন্য দোয়া করবা, আমাদের পরিবারের জন্য দোয়া করবা, সবশেষে আমাদের ব্রাদার সাজেশনের জন্য দোয়া করবা, ঠিক আছে? অনেক দোয়া চাই আর তোমাদের জন্য অনেক দোয়া, অনেক শুভকামনা। আর আমাদের ভুল ত্রুটি জানি না কতটুকু কী আসলো, ঠিক আছে, বা চেষ্টার কোনো কমতি ছিল না, তারপরেও যদি ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আর যে কোনো পরামর্শ অবশ্যই আমাদের দিতে পারো, আমরা ইনশাল্লাহ সামনে যাতে আরও ভালো করতে পারি। সবাই ভালো থাকবা, আসসালামু আলাইকুম। আচ্ছা, ইংলিশ নিয়ে বললে একটু বলতে, এই জন্য আবার আসলাম, ঠিক আছে? ইংলিশ যেটা করবা সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা অবশ্যই দেখে যাবা সেটা হলো প্রিপোজিশন থেকে জাবিতে প্রত্যেক বছর একটা করে হলো কি ইংলিশ আসে, ঠিক আছে? সো এই প্রিপোজিশনটা অবশ্যই দেখে যাবা।
আর পাশাপাশি হলো সিনোনিম অ্যান্টোনিম আমি বলছি যতটুকু পারো অতটুকু শিখে যাবা, ঠিক আছে? আর আমি যে টেকনিকটা দিছি ওই টেকনিকটা ফলো করবা, ওকে? আচ্ছা, এর বাইরে কী কী আছে? এর বাইরে তোমাকে যদি বলি, এর বাইরে হলো গ্রুপ ভার্ব খুব ভালো মতো পড়বা, ফ্রেজাল ভার্ব মানে ফ্রেজ অ্যান্ড ইডমস এটা খুব ভালো মতো পড়বা, ঠিক আছে? আর আর বাকি যে অংশগুলো আছে এটা অবশ্যই মানে কারেকশনটা এটা দেখে যাবা, বেসিক যতটুকু আছে। আর আমি আরেকটা কথা বলি, এখন বর্তমানে সবচেয়ে বেশি যে জিনিসটা আছে সেটা হলো পার্টস অফ স্পিচ। এই জন্য পার্টস অফ স্পিচ বিশেষ করে নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব এই চারটা অবশ্যই দেখে যাবা, ঠিক আছে? এই চারটা দেখলে ইনশাল্লাহ মোটামুটি কমন পড়বে, ওকে? আর তোমাদের কোনো কথা আছে? প্রিপোজিশন অনেক হার্ড লাগে ভাইয়া, আপনাদের জন্য দোয়া করছি। গুড স্পেলিং, আচ্ছা সরি স্পেলিংটা ভুলে গেছি, স্পেলিংটা দেখবা, স্পেলিংটা দেখবা, হ্যাঁ ঠিক আছে? প্রিপোজিশন পড়তে হবে, কিছু করার নেই, প্রিপোজিশন পড়তে হবে, কিছু করার নাই, ঠিক আছে? এই তা থাকো মোটামুটি, সবার জন্য দোয়া রইল, আমাদের জন্য দোয়া করো, আর আমাদের অবশ্যই ব্যাচের জন্য দোয়া করো, হ্যাঁ? আসসালামু আলাইকুম।